আসসালামু আলাইকুম। আশা করি আমাকে এবং তাসনিমুলকে দেখা যাচ্ছে। আজকের এই লাইভটা একটু বিশেষ কারণ আমরা টিচাররা অনেক প্রশ্নের সম্মুখীন হই স্টুডেন্টদের কাছ থেকে। শুধুমাত্র অনলাইনে কোচিং করে কি আসলে মেডিকেলে চান্স পাওয়া পসিবল কিনা? প্রত্যেক বছরই এমন কিছু দৃষ্টান্ত তৈরি হয়। বাট সেই দৃষ্টান্তদেরকে আমরা সবসময় যে আসলে আ সবাইকে শোনাতে পারি বা বলাতে পারি, দেখাতে পারি এমন হয় না। তো তাসনিমুল হচ্ছে এমনই একটা দৃষ্টান্ত যে শুধুমাত্র অনলাইনে কোচিং করে সেকেন্ড টাইমার হয়েও মেডিকেলে চান্স পেয়েছে। এবং নট অনলি খালি মেডিকেলে চান্স পেয়েছে বলবো, খুব ভালো একটা পজিশন নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম ২ বারের কোনোবারই তাসনিমুল অফলাইনের কোনো কোচিং এ কিংবা এক্সাম ব্যাচে যুক্ত ছিল না। শুধুমাত্র আরটিডিএস এর সাথে কোচিং এ যুক্ত ছিল এবং আল্লাহর রহমতে ভালো একটা রেজাল্ট করেছে। আমরা আরটিডিএস এর পক্ষ থেকে ওকে তো অনেক কংগ্রাচুলেশনস জানাই এবং ওর যে ক্রেডিট, সেই ক্রেডিটটা আসলে আমি আ ওকেই দিব আসলে মেক্সিমাম ক্রেডিট অ্যান্ড আমরা ওর এই সাফল্যের যে ছোট্ট করে অংশীদার হতে পেরেছি এটার জন্য আমরাও আসলে খুব আনন্দিত। তাসনিমুল, তোর কেমন লাগছে আজকে এই লাইভে জয়েন করে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আচ্ছা, তাসনিমুল তোর গল্প শুনবো আজকে। শুরুতে হচ্ছে তুই তো একজন সেকেন্ড টাইমার ছিলি। তো জি ভাইয়া। প্রথমবার চান্স না পাওয়ার পর, প্রথমবার যখন রেজাল্টে তোর চান্সটা হলো না, তোর নাম্বার কত ছিল সেটা একটু জানাবি? আর চান্স না হওয়ার পর তোর কি মনে হয়েছিল যে সেকেন্ড টাইম দিবি কি দিবি না এটা নিয়ে দ্বিধান্বিত ছিলি কিনা বা অল টুগেদার? আচ্ছা, প্রথমবার হচ্ছে আমার মার্ক ছিল 73। তো পরীক্ষা দেওয়ার পরে আমি মোটামুটি মানে প্রথমত হচ্ছে প্রথমবার যদি আমি বলি যে চান্স না পাওয়ার একটা কারণ সেটা হচ্ছে প্রিপারেশনের কিছু ঘাটতি ছিল, ঠিক আছে। পাশাপাশি এক্সাম হলে যথেষ্ট পরিমাণ মানে মানে এক্সাম হলে প্রথমত হচ্ছে নার্ভাস হয়ে গেছিলাম, আর হচ্ছে মানে কতগুলো প্রশ্ন আসলে দাগানো উচিত এটা আমি সেই মুহূর্তে বুঝতে পারি নাই। যার কারণে হচ্ছে ভয়ে কিছু প্রশ্ন স্কিপ করে আসছি, যেগুলো মোটামুটি আমার 50% বা মোটামুটি জানার মধ্যে ছিল, সেগুলো হচ্ছে আমি স্কিপ করে চলে আসছি। তো আর কাটমার্ক যেহেতু বিগত মানে গতবার পরীক্ষার আগ থেকে প্রত্যেক বছর কাটমার্ক 70, 67, 68 এর মধ্যে ছিল। তো আমি মোটামুটি এক্সাম হলে বুঝতে পারি যে আমার হচ্ছে 73 বা 74 থাকবে। তো সেজন্য আমি আর পরে রিস্ক না নিয়ে চলে আসি বাসায়। তো যখন রেজাল্ট হয় এজ ইউজুয়াল আমার মার্ক 73 আসে, তবে আমি খুবই মানে হচ্ছে অবাক হয়ে যায় যে কাটমার্ক 73.75 বা 73.5 এর মতো। তো তখন হচ্ছে মানে এমনিতে নরমালি যেটা হয় যে অনেকের চান্স না হলে সে হচ্ছে ভেঙে পড়ে বা ফ্যামিলি থেকে অনেক প্রেশার আসে। আমার আলহামদুলিল্লাহ এমন কোনো সমস্যা মানে ফ্যামিলি প্রেশার বা এমন কোনো কিছু হয়নি। আমি চান্স হয়নি। তো আম্মু সাথে সাথেই বলে যে, "না সমস্যা নাই। তুমি পড়াশোনা করছো, এখানে হয় নাই। অন্য কোথাও হবে। আর তুমি চাইলে তো সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেই পারবা।" তো যখন রেজাল্ট হলো ঠিক মাগরিব নামাজের আগে, হয়তো মানে গতবার ঠিক মাগরিব নামাজের আগে রেজাল্টটা হইছিল। তো তখন হচ্ছে আমি আমার রেজাল্টটা দেখলাম। দেখার পরে যখন দেখলাম যে একটু অল্পের জন্য আমার চান্স হয় নাই। পজিশন ছিল ৫,৭৫২। তো তারপরে হচ্ছে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। তখন আমি রেজাল্ট দেখার পরে আমি মানে মনে, মনে এটা স্থির করে ফেলছি যে না, আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবো। যেহেতু এত ক্লোজ গিয়ে আমার চান্স হলো না, তো আসলে মানে সেকেন্ড টাইম প্রিপারেশনটা আমার নেওয়া উচিত। কারণ আমার এইবার প্রিপারেশন খারাপ ছিল না। যদি আমি এটাকে আরেকটু মানে প্রিপারেশনটাকে আরেকটু শানিত করতে পারি, তাহলে হয়তো আমি সেকেন্ড টাইমে ভালো কিছু করতে পারব। তো এই আরকি। আচ্ছা, আ তুই প্রথমবারেও আরটিডিএস এ ছিলি, চান্স পেলি না। সেকেন্ড টাইমেও আবার কেন আরটিডিএস এ জয়েন করলি? আচ্ছা, ১ম বারে হচ্ছে আমি অন্য একটা কোচিং এ ছিলাম। তো তারপরে আচ্ছা। হচ্ছে অ্যা সেই কোচিং এ ক্লাসগুলা করার পরে আমার কাছে ক্লাসগুলা মেডিকেল স্ট্যান্ডার্ড মনে হয়নি। তো তারপরে হচ্ছে আমি মূলত আরটিডিএস এর সন্ধান পাই। তো দেন আরটিডিএস এ ভর্তি হয়ে যাই। তো ভর্তি হওয়ার পরে আমার কাছে ক্লাসগুলা ভালো লাগে। তবে আরটি মানে বলতে পারেন ১ম বার আমি আরটিডিএস এর ফুল পটেনশিয়াল ব্যবহার করি নাই। এটা হচ্ছে ১ম কথা। আমি রেগুলার এক্সাম দিই নাই। তারপরে হচ্ছে টেলিগ্রামে যে পোল সেকশন বা টেলিগ্রামে যে ভাইয়াদের গাইডলাইন, ইভেন আমি মানে টেলিগ্রামে জয়েনই হই নাই। শুধুমাত্র ক্লাসগুলা করছি। কোন এক্সাম না, কোন কিচ্ছু না। শুধুমাত্র ক্লাসগুলা করছি। তো আমার কাছে মনে হলো যে শুধুমাত্র ক্লাস করে যদি 73 পাওয়া যায়, তাহলে যদি আমি আরটিডিএস এর ফুল পটেনশিয়াল ব্যবহার করি, তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব। এইটুকু ভরসা নিজের উপরে ছিল এবং আরটিডিএস এর উপরে ছিল। আমরা গল্প শুনছি তাসনিমুলের। যেই তাসনিমুল ফার্স্ট টাইম এবং কোনোবারই অফলাইনে কোনো কোচিং করে নাই, অফলাইনে কোনো এক্সাম দেয় নাই। শুধুমাত্র অনলাইন কোচিং এবং অনলাইন এক্সাম দিয়ে ফাইনালি ও ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে।
তোর কি একবারে ভয় হয় নাই বা স্রোতের বিপরীতে তুই যে হাঁটছিস, তোর কি মনে হয় নাই বা কেউ বলে একটা অফলাইনে ভর্তি হও, খালি অনলাইন করে কি হয়? এটা কেউ বলে নাই কখনো? উম এটা মানে অফলাইনে ভর্তি হও বা শুধু অনলাইনে কোচিং করে আসলে হয় না। এই টাইপের কথা তো অনেক শুনতে হয়েছে। কারণ হচ্ছে মেক্সিমাম যারা স্টুডেন্ট সবাই হচ্ছে দেখা যায় যে অফলাইনে ভর্তি থাকে, ২-১ জন হচ্ছে অফলাইনে পাশাপাশি অনলাইনে ভর্তি থাকে। তো সেক্ষেত্রে আমার জার্নিটা ছিল টোটালি ব্যতিক্রম। আমি ১ম বার অনলাইনে, ২য় বার অনলাইনে ভর্তি ছিলাম। তো মানে আসলে ইভেন কি মানে সবাই জিজ্ঞাসা করতেছিল যে তুমি অফলাইনে কেন পরীক্ষা দাও না বা অফলাইনে কোথাও পরীক্ষা দিচ্ছ কিনা। শেষ দিকে যখন মডেল টেস্ট শুরু হয়ে গেল, তখন হচ্ছে আমাকে জিজ্ঞাসা করে যে অফলাইনে একটা পরীক্ষা দাও, অফলাইনে কোথাও। আচ্ছা, একটু বোধহয় নেট সমস্যা হচ্ছে। এইজন্যে ব্যাপারটা একটু আটকে গেছে। ও খুব শীঘ্রই আবার এভেইলেবল হবে। হ্যাঁ, তাসনিমুল আবার যদি একটু বলতি। শেষ লাইনটা আমরা শুনতে পাই নাই। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে। হ্যাঁ। আচ্ছা, মানে আমি মানে শেষ দিকে গিয়ে হচ্ছে এত পরিমাণ সবাই জিজ্ঞাসা করতে থাকে যে তুমি অফলাইনে কেন পরীক্ষা দাও না বা অফলাইনে কোথাও ভর্তি হয়েছে কিনা। তো শেষ দিকে গিয়ে হচ্ছে আমি মানে মানুষকে মিথ্যা বলা শুরু করি যে হ্যাঁ ঠিক আছে আমি অফলাইনে একটা কোথাও পরীক্ষা দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আসলে আমি অফলাইনে আর কোথাও পরীক্ষা দিইনি। আচ্ছা, ইভেন কি আমি আচ্ছা শুধুমাত্র অফলাইনে আমি শুধুমাত্র ২টা পরীক্ষা দিছি। একটা হচ্ছে আরটিডিএস ডিভিশনাল এক্সাম, আর একটা হচ্ছে আরটিডিএস সেকেন্ড টাইমার এক্সাম। এই ২টা পরীক্ষা আমি অফলাইনে দিছি, আর কোনো পরীক্ষা আমি অফলাইনে দিইনি। আচ্ছা। এটা শুনে আসলে খুব অবাক লাগছে এটা ভেবে। মানে আমরা তো কেউ তোকে বলে রাখি নাই যে আরটিডিএস এ ভর্তি হইছিস এইজন্য অন্য কোথাও পরীক্ষা দেওয়া যাবে না। কিন্তু খুবই অবাক হচ্ছি যে এট লিস্ট তোর সাথে মানে আমরা খুব একটু গর্ব করেই বলতে পারি যে তোর ১০০% যে অ্যাটাচমেন্ট এটা শুধু আরটিডিএস এর সাথেই। যাক শুনে গল্প আচ্ছা, শুনে খুব ভালো আর লাগছে। আমরা গল্প আরেকটা শুনছিলাম হচ্ছে তাসনিমুলের। হ্যাঁ, বল তাসনিমুল বল। আরেকটা হচ্ছে যে আমি মানে একটা মানে এই যে সবাই যেটা বলে যে অনলাইনে কোচিং করে আসলে কিছু হয় না বা কি, আমি মানে শুরু থেকে আমার ইচ্ছা ছিল যে না আমি এমন একটা মানে দৃষ্টান্ত সৃষ্টি করবো যেন মানুষ বুঝতে পারে যে না শুধুমাত্র অনলাইনে কোচিং করেও ভালো কিছু করা সম্ভব। শুধু ভালো কিছু না, আমার হচ্ছে প্রথমবারে মেডিকেলে চান্স হয়নি, ঠিক আছে। তো পরবর্তীতে মেডিকেলের পরে হচ্ছে আমি জাহাঙ্গীরনগর ডি ইউনিটে পরীক্ষা দিলাম, সেখানে আমার পজিশন আসলো 53। তারপরে আমি ঢাকা গ্রেট। ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, সেখানে আমার পজিশন আসলো ১৬৯৪। আমি ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে ভর্তি ছিলাম ১ বছর। তারপরে হচ্ছে আমি এগ্রিতে পরীক্ষা দিলাম, এগ্রিতে আমার পজিশন আসলো ৫৭০, সেখানে আমার ডিবিএম সাবজেক্ট আসছিল। তারপরে হচ্ছে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির পজিশন ছিল ১১৬৭। তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে ৬৭৮। তো আর বিইউপি তো আমার সাবজেক্ট আসছিল। তো এইটুকুই আর কি আমার জানি। তো তোর মেডিকেল আসলে ছাড়া তোর আসলে তোর আসলে ১ম বার চান্স হওয়া উচিত ছিল। মানে তোর সবগুলো ভার্সিটির পজিশন শুনে এবং তুই ঢাবিতে কেমিস্ট্রিতে ভর্তিও ছিলি। তোর আসলে ১ম বারই চান্স চলে আসার উচিত ছিল। আল্লাহ একটা ছোটখাটো পরীক্ষা নিল। হ্যাঁ? হয়তোবা ধর ১ম বারের থেকে ২য় বারে আরো বেটার পজিশন নিয়ে চান্স পেলি। ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছিস। এই আরকি। আল্লাহ রিওয়ার্ডও দিয়েছে। যাক, তো গ্রেট। তোমরা যারা তাসনিমুলের গল্পটা শুনছো, তোমরা একটু গল্পটা শেয়ার করে দিতে পারো এবং আমাদের সেকেন্ড টাইম ব্যাচে কিন্তু এরকম আরো অহরহ গল্প আসলে আ কি বলবো লুকিয়ে আছে যেটা আমরা হয়তোবা প্রকাশ করতে পারছি না সবার সামনে। তোমরা যদি কেউ চাও এই ধরনের সেশন গুলোতে জয়েন করতে তাহলে অন্তর ভাইয়ার পেজে কিন্তু মেসেজ দিতে পারো যে ভাইয়া আমি আমার স্টোরিটা আপনাদের সাথে বলতে চাই। তাসনিমুল তোর সাথে আমার যদিও তুই অফলাইনে বেরই হতি না তবুও একটা এক্সামে তোর সাথে আমার দেখা হয়েছিল। আমি যদি ভুল না করি। রাইট? আচ্ছা, ওই দিনের গল্প তুই যদি একটু বলতি। জি, ১ম যেদিন আপনার সাথে অফলাইনে দেখা হলো, তো ১ম সেদিন হচ্ছে গিয়ে আমি আপনাকে বললাম যে, "ভাইয়া আমি হচ্ছে সেকেন্ড টাইমার, তবে আমি ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে ভর্তি আছি।" তো মানে ১ম আপনি আমাকে যে কথাটা বলছেন যে, আমি ধরেই নিচ্ছি হচ্ছে তোর মেডিকেলে সেকেন্ড টাইম চান্স হয়ে গেছে। ইভেন কি তুই আশা করি মাইনুলের মতো একটা রেজাল্ট করতে পারবি। তো এই কথাটা আচ্ছা, অনেক ইন্সপায়ারিং ছিল। ইভেন কি আমার সাথে আপনার পরে আরেকদিন আমি আপনার সাথে দেখা করতে গেছি অফলাইন ব্যাচে, ওকে। অফলাইন ব্রাঞ্চে। হুম। সেখানেও আপনি মানে আমাকে দেখার পরে সেম কথাটা বলছিলেন যে, "আমি ধরে নিচ্ছি যে তোর সেকেন্ড টাইম হয়ে গেছে। আর আসলে যে তুই যেহেতু গতবার 73 পাইছিস, আসলে তোকে বলার কিছু নাই। তুই হচ্ছে গতবার যা করছিলি সেটাই একটু ভালো মতো কর। পড়াশোনায় বেশি করে ফোকাস দে। আশা করি তুই একটা ভালো একটা রেজাল্ট করতে পারবি।" তো এই কথাগুলো আসলে অনেক বেশি ইন্সপায়ারিং ছিল। আমি আসলে মানে তোকে তো ওইভাবে চিনতাম না তখন। সব স্টুডেন্টই যারা আসলে খুব ক্লোজ মার্ক তুলে ১ম বারে আমি তাদেরকে ইন্সপায়ার করি পরীক্ষাটা আবার দেওয়ার জন্যে। মানে কারণ দেখা যায় অনেক সময় ভাগ্যের জন্যে ১ টা ২ টা নাম্বার ফসকে যায়, এর জন্য চান্সটা ফসকে যায়। ২য় বার দিয়ে ওরা সিওর চান্স পেয়ে যায় মোস্ট অফ দ্যা টাইমস। সো তোর ক্ষেত্রে কেসটা এরকম ছিল এবং তুই আবার প্রুভ করলি যে আ মানে 2nd টাইম প্রিপারেশন নেওয়াটা যে আসলে worth it। আচ্ছা, তারপর তাসনিমুল তোর কাছে একটু জানতে চাইবো যে তুই ১ম কবে ডাক্তার হওয়ার কথাটা ভাবলি ছোটবেলায়? বা কোন জিনিসটা তোকে ট্রিগার করলো? বা তোর ফ্যামিলিতে কে বেশি তোকে ডাক্তার হিসেবে চাইতো? সব মিলিয়ে।
আচ্ছা, আমার ফ্যামিলিতে হচ্ছে আব্বু আম্মু দুইজনই চাইতো যে তাদের যেহেতু আমার একটা বড় বোন আছে, তো আব্বু শুরু থেকেই চাইতো যে ফ্যামিলিতে কেউ একজন অন্তত ডাক্তার হোক। তো আমার বড় বোন পরীক্ষা দিয়েছিল সেবার, তো চান্স হয়নি। তো আব্বু তাকে বেসরকারিতে পড়ানোর জন্য স্টেপ নিছিল যে না, তাকে বেসরকারিতে পড়াবে, কিন্তু পরবর্তীতে আর আমার বোনও রাজি হয়নি, আর হচ্ছে ফ্যামিলি থেকেও মানে আম্মু না করে দেয়, তো যার ফলে আসলে আর পড়া হয়ে ওঠে না। তো পরবর্তীতে টার্গেট ছিল আমার উপরে, আম্মুরও ইচ্ছা ছিল অনেক বেশি যে যেন আমি অন্তত মেডিকেলে পড়ি। তো আব্বু 2019 সালে মারা যায়। তারপরে হচ্ছে হ্যাঁ, আমি এই তো পরীক্ষা দিলাম প্রথমবার যখন চান্স হইলো না, তো আমার কাছে বিষয়টা খারাপ লাগলো যে আসলে আব্বুর একটা স্বপ্ন ছিল, তো আমার অন্তত এটা মানে ফুলফিল করা উচিত। তো এই জিনিসটা হচ্ছে, আর আম্মু আসলে সত্যি কথা বলতে গেলে যেহেতু আব্বু ছিল না, আম্মুর স্বপ্ন ছিল, প্লাস আম্মু আমার পেছনে যে পরিমাণ মানে আমার জন্য যে পরিমাণ স্ট্রাগল করছে, বা আমার পেছনে তার সময়, টাকা সবকিছু যে পরিমাণ ইনভেস্টমেন্ট ছিল, তো এই জিনিসগুলো বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে না আসলে আমার সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেওয়া উচিত। ডাক্তার হয়ে তাদের মুখে হাসি ফোটানো উচিত। ইভেন একটা মজার ঘটনা হচ্ছে যে আমি প্রথমবার মেডিকেল ছাড়া অন্য সবগুলোতে চান্স পাইছি, কিন্তু আম্মুর যে তার কথাবার্তা বা মানে বোঝা যাইতো, কিন্তু সে আসলে সেগুলাতে স্যাটিসফাইড ছিল না। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলাম, সেদিন আম্মুকে বললাম যে চলো ভর্তি হতে যাই। পরে আম্মু বলতেছে যে তুমি গিয়ে ভর্তি হও, যেহেতু পড়বাই না এখানে, আর আমি আগে কি করব, যদি পড়তা তাহলে না হয় ভর্তি ভর্তি মানে সাথে যাইতাম। তো মানে আমি বুঝতে পারতাম যে আসলে আম্মু এগুলাতে স্যাটিসফাইড না। কিন্তু আমি যেদিন মেডিকেলের রেজাল্ট হইলো, মানে যেদিন মেডিকেলের রেজাল্ট হইলো এইবার, ওই দিন তো প্রথম হচ্ছে, তো আম্মু রেজাল্ট দেখে আমিও কান্না করে দিছি, আম্মু কান্না করে দিছে। আর আম্মু এত পরিমাণ খুশি, সে তার কলিগ, তার আত্মীয় স্বজন সবাইকে সে কল দিয়ে হচ্ছে জানাচ্ছিল যে তাসনিমের তো ময়মনসিংহ মেডিকেলে চান্স হয়ে গেছে। তো এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগছে। হ্যাঁ, এইটাই আসলে প্রাপ্তি আমাদের। মানে বাবা-মাকে গিফট দেওয়ার মতো একটা বড় জিনিস হচ্ছে অ্যাডমিশনের রেজাল্ট। যারা অ্যাচিভ করতে পারে তারা এই আনন্দটা পায়। যারা অ্যাচিভ করতে পারে না তারা হয়তোবা অন্য কোনো মিনসে এই আনন্দটা দেয়। কিন্তু এটা একটা গ্রেট রিলিফ সবার জন্যে, বাবা-মার জন্যেও। আচ্ছা, যাক হ্যাঁ। খুব ভাল লাগলো শুনে তাসনিম। আর হচ্ছে তোর কাছে এখন যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে সেকেন্ড টাইমে যারা এইবার প্রিপারেশন নিবে কি নিবে না এটা ভাবছে, বা তুই আসলে কবে থেকে প্রিপারেশনটা শুরু করেছিলি সেকেন্ড টাইমটা? আচ্ছা, আমি হচ্ছে প্রথমত মানে প্রিপারেশন নিব এটা স্থির করছি হচ্ছে ওই যে যেদিন রেজাল্ট হইলো, তারপরে আমি স্থির করছি যে প্রিপারেশন আমি সেকেন্ড টাইম নিব। তবে তখন থেকে হচ্ছে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করি নাই, কারণ হচ্ছে আমার যেহেতু বড় ভাইয়াদের সাথে পরামর্শ করলাম, তারা বললো যে অন্তত কোনো একটা ভার্সিটিতে তুমি ভর্তি হও, কারণ এটা তোমার অনেকটাই মানে তোমার শেষ দিকে গিয়ে অনেকটাই তোমাকে টেনশন ফ্রি রাখবে, তোমার মানে তুমি একটা আস্থা মানে ভরসা পাবা। তো তারপরে হচ্ছে আমি ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে থাকি। আর পড়াশোনা আসলে একই। আমি ভার্সিটির জন্য পড়ি বা যে যে পড়াই পড়ি, আমার পড়া আগায় যাচ্ছে আরকি আল্টিমেটলি। তো তারপর হচ্ছে ভার্সিটির জন্য পড়াশোনা করতে থাকি। বিভিন্ন ভার্সিটিতে চান্স হয়ে যায়, ভার্সিটিতে ভর্তি হয়ে যাই। আমি একদম অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করি হচ্ছে আগস্ট মাস থেকে। আগস্ট মাসের ১ তারিখ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা শুরু করি। আচ্ছা। আ আমরা গল্প করছি তাসনিমুলের সাথে। তাসনিমুল হচ্ছে শুধুমাত্র অনলাইনে কোচিং করে। ১ম বারে ১ নাম্বারের জন্য চান্স পায় নাই মেডিকেলে। ২য় বারে ময়মনসিংহ মেডিকেল কলেজে ১০৯৩ তম হয়ে ও চান্স পেয়েছে। ওর গল্পগুলো শুনছিলাম। এবং আপনারা যারা আমাদের লাইভে আছেন বা আছো, তোমরা যেটা করতে পারো বা আপনারা যেটা করতে পারেন, লাইভটা শেয়ার করে দিতে পারেন অ্যান্ড লাইভে একটা রিঅ্যাক্ট করতে পারেন। ভালোবাসা কিংবা কেয়ার রিঅ্যাক্ট করতে পারেন তাসনিমুলকে। তাসনিমুল অনেকেই কিন্তু কংগ্রাচুলেশনস জানাচ্ছে তোকে কমেন্টে। আ তোর বন্ধুরাও আছে, যেমন আহানাফ আব্দুল্লাহ রুদ্র, ও জানিয়েছে কংগ্রাচুলেশনস বন্ধু। তো আই গেস তোরও খুব ভাল লাগবে এই কমেন্ট গুলা লাইভ শেষে তুই পড়িস। আচ্ছা, তোর কাছে জানতে চাই যে আমাদের আরটিডিএস এ যখন ক্লাসগুলো করতি তখন কোনো মোমেন্ট বা কোনো কিছু ইন্সপায়ারিং কোনো একটা স্পার্ক, যে এখান থেকে মনে হইছে যে না আরো ভালো করে পড়া উচিত, বা ক্লাসে কোনো মোমেন্ট তোর মনে পড়ে কিনা বা এক্সামের? জি, জি ভাইয়া, অবশ্যই। এগুলা তো অবশ্যই। যেমন আমি মানে লাস্টের দিকে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আরটিডিএস ডিভিশনাল যে এক্সামটা হলো একদম শেষের দিকে। হুম, হুম। হ্যাঁ। তো এটাতে কিন্তু প্রশ্ন মোটামুটি বেশ কঠিন ছিল। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ১ম হচ্ছে আমি আমি পরীক্ষা আমি দিয়ে বানাইছিলাম অনেক কঠিন করে। হ্যাঁ। আচ্ছা, ১ম হচ্ছে আমি বল। পরীক্ষা দেওয়ার পরে মানে মানে খুবই রাগ লাগতেছিল যে আচ্ছা ভাইয়ারা এটা কেমন প্রশ্ন করলো? এমন প্রশ্ন তো হুম, আসলে মেডিকেলে আসা সম্ভব না, বা এই ধরনের প্রশ্ন মানে আসার কথাও না। তো হুম, হুম, তখন একটু মানে রাগ হচ্ছিল, ঠিক আছে। তবে যখন আমি মানে বাসায় ফিরতেছিলাম আরকি ইয়া দিয়ে পরীক্ষা দিয়ে, তখনই আমি মানে মাথায় এটা সেট করে নিলাম যে আর ২৮ দিন আছে। তার মানে হচ্ছে
আমার প্রিপারেশন হয়তো কিছু গ্যাপ আছে। প্রশ্ন কঠিন হোক কিন্তু তারপরে হচ্ছে আমার প্রিপারেশনে কিছু গ্যাপ আছে। তো তারপরে ২৮ দিন আমি বেশ সিরিয়াসলি পড়াশোনা শুরু করছি। তো এটা সত্য যে ওই প্রশ্নটা যদি সহজ হইতো বা ওই দিনের পরীক্ষায় যদি আমি ৮০ প্লাস বা ৯০ পেয়ে যাইতাম তাহলে হয়তো ফলাফল আজকে ভিন্ন কিছু হতে পারত। কারণ হচ্ছে ওই দিনের পরীক্ষা খারাপ হওয়াতে আমি এত পরিমাণ মানে মানে জেদ কাজ করছে যে না আমাকে আরো ভালো করে পড়তে হবে, আরো অনেক ভালো একটা রেজাল্ট করতে হবে। আর হচ্ছে এমনিতে যদি আচ্ছা, ক্লাসের কথা বলি, আরটিডিএস এর ক্লাসের কথা যদি বলি হচ্ছে আমি ক্লাস ১ম বার মোটামুটি সবগুলোই করছিলাম। ২য় বারও হচ্ছে অনেক ক্লাসই করছি। বিশেষ করে জিকে ইংলিশ ক্লাস তো আমি একটাও মিস দেই নাই। জিকে ইংলিশ ক্লাস সবগুলাই করছি। আর পরীক্ষা হচ্ছে আমি ২য় ওই যে আগস্ট মাসের ১ তারিখ থেকে যে পরীক্ষা দেওয়া শুরু করছি, একটা পরীক্ষাও আমি মিস করি নাই। মোটামুটি রেগুলার পরীক্ষা দিতাম। পরের দিন হচ্ছে আবার মানে মেরিট লিস্টে চেক করতাম যে কেমন মেরিট আসছে বা কি অবস্থা। আর আরটিডিএস এর পরীক্ষার ব্যাপারে তো আসলে নতুন করে বলার কিছু নাই। আমি আমার আরেকটা একটা অফলাইন একটা সাক্ষাৎকারে বলছিলাম যে প্রশ্নগুলো এতটা স্ট্যান্ডার্ড থাকে যে আমার মানে গতবারের কথা যদি বলি, গতবার লাস্ট ফাইটে আমি যখন এক্সাম দিচ্ছিলাম, তো আমি হচ্ছে লাস্ট ফাইটে আমার মার্ক ছিল 73, 74, 75। মানে গতবার আমার লোয়েস্ট মার্ক ছিল 70, হাইয়েস্ট মার্ক 78। তো আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে আমার কলেজেরই ছিল। তো আমি প্রতিদিন ওর মার্ক গুলাও চেক দিতাম। ও আমার থেকে প্রত্যেকদিন ১ কিংবা ১.৫ কিংবা সর্বোচ্চ হলে ২ নাম্বার বেশি পেত। তো মেইন এক্সামে গিয়ে দেখা গেল যে ও আমার থেকে 1.5 বেশি পেয়ে মেডিকেলে চান্স হয়ে গেল। মানে ওই যে আমাদের মানে যে মার্কটা আমি হচ্ছে লাস্ট ফাইভ এ পাচ্ছিলাম মেইন এক্সামেও ঠিক মানে সিমিলার একটা মার্ক, ও যে মার্কটা লাস্ট ফাইভ এ পাচ্ছিল ওই মেইন এক্সামও সিমিলার একটা মার্ক। এবার যখন আমি লাস্ট ফাইট বা আমার যে এক্সাম হিস্টোরি যদি আমি মানে দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝাইতে পারতাম আরো ভালো মতো যে আমার মার্ক ছিল 80, মানে আরটিএস পরীক্ষাগুলোতে 84, 85, 86 থেকে 90 এর মধ্যেই। তো আমার ওই যে মেইন এক্সামে গিয়েও মার্ক হচ্ছে 84 এর মতোই আসছে। আসলে প্রশ্নের স্ট্যান্ডার্ড হচ্ছে আমার কাছে মনে হয় যে আরটিএস এর প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড। আচ্ছা, গ্রেট। না, তোর কথাগুলো শুনে মানে খুবই আত্মতৃপ্তিতে ভুগতেছি। খুব ভাল লাগতেছে আসলে। এভাবে তো শোনা হয় নাই। যাক, যারা লাইভটা দেখছিলেন তাদেরকে জানাই আমরা তাসনিমুলের সাথে কথা বলছি। তাসনিমুল ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমে শুধুমাত্র আরডিডিএস এর সাথে যুক্ত ছিল। শুধুমাত্র অনলাইনে কোচিং করেছে, অফলাইনে কোনো কোচিং করে নাই। দ্যাটস ওয়াই হি ইজ স্পেশাল অ্যান্ড ওকে আমরা আসলে লাইভে নিয়ে আসছি। তাসনিমুল, আমরা একটু স্পেসিফিকলি জিজ্ঞেস করতে চাই, মাইনুলের জন্য তোর কিছু বলার আছে কিনা বা মাইনুলকে দেখে তুই কোনো পয়েন্টে ইন্সপায়ার্ড ছিলি কিনা? জি ভাই, সেটা তো অবশ্যই। সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়াটাই তো মূলত হচ্ছে মাইনুল ভাইকে দেখে। আর ওই যে আপনাকে বললাম যে আপনার সাথে যেদিন আমার দেখা হয়েছিল সেদিন আপনি বললেন যে হুম, আমি হুম। আশা করছি তুই মাইনুলের মতো একটা রেজাল্ট করতে পারবি। তো এই লাইনটা অনেক ইন্সপায়ারিং ছিল। আর মাইনুল ভাই আসলে যে পরিমাণ মানে সাপোর্ট সেকেন্ড টাইম বেঁচে দিছে, সে হচ্ছে আলাদা সময় করে জিকে ইংলিশ পড়া দেওয়া, আবার সেগুলো হচ্ছে রিভিউ এক্সাম নেওয়া, আবার পড়া দেওয়া, এক্সাম নেওয়া। তো এই টাইমলি পড়া দেওয়া, টাইমলি এক্সাম নেওয়া, আবার হচ্ছে কয়েকদিনের পর একসাথে করে আরেকটা এক্সাম নেওয়া। তো এই জিনিসগুলো আসলে মানে মাইনুল ভাইয়া সেকেন্ড টাইমার আসলে যে পরিমাণ সাপোর্ট দিছে এটা আসলে বলার মতো না। আচ্ছা। তো গ্রেট। এখন হচ্ছে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে বলে ভাবছে তাদের জন্য তুই যদি কোনো পরামর্শ, যেমন যারা লাইভটা শুনছে এখানে আছে যারা দ্বিতীয়বার প্রস্তুতি নেওয়ার কথা ভাবছে এখন, এবং আমাদেরও কিন্তু সেকেন্ড টাইম ব্যাচটা আসলে শুরু হতে যাচ্ছে। শুরু হবে, ২০০ জন প্লাস যুক্ত হয়ে গেছে। তো যারা এখনো যুক্ত হয় নাই বা যারা যুক্ত হয়েছে অল টুগেদার, ওদের জন্য কোনো মেসেজ তোর পক্ষ থেকে আছে কিনা বড় ভাই হিসেবে? জি, প্রথমত হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশনটা হচ্ছে মানে পড়াশোনার থেকেও সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজেকে স্টেবল রাখা। মানে আমি পারবো, এই আত্মবিশ্বাসটা প্রথম হচ্ছে মনের মধ্যে রাখা যে আমি পারবো। তো এই আত্মবিশ্বাসটা প্রথমে হচ্ছে মানে নিজের মনের মধ্যে রাখতে পারলে সেকেন্ড টাইম প্রিপারেশনটা মোটামুটি অনেকটাই ইজি হয়ে যায়। আর হচ্ছে যদি আরটিডিএস এ যারা যুক্ত আছে বা যারা যুক্ত হবে তাদের জন্য তো আরো ইজি, কারণ হচ্ছে তারা সরাসরি হচ্ছে মাইনুল ভাইয়ের গাইডলাইন পাবে। আর ক্লাস এক্সামের কথা তো আমি এতক্ষণ বললাম। এটা নিয়ে তো আসলে আর মানে বলার কিছু নেই। স্ট্যান্ডার্ড ক্লাস, স্ট্যান্ডার্ড এক্সাম আর রেগুলার ক্লাসগুলা যদি ঠিক মতো কেউ করে আমি আশা করি আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন সেটা তার ৩ কাটুক বা ৫ কাটুক, যত যাই কাটুক না কেন আশা করি মানে সমস্যা হবে না। তাসনিমুলের কথা থেকে একটা জিনিস পিক করা যায়, ও কিন্তু যেটা বললো কনফিডেন্সের সাথে যে ও আগস্ট মাসে জয়েন করলো, এরপর এরপর থেকেই তো বোধহয় বললি যে একটা পরীক্ষাও মিস দেয় নাই। সো জি, ও কিন্তু পুরো জার্নিটা আসলে এনজয় করেছে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস যেটা হয় অনলাইনে জয়েন করার পরে সবাই আমাদেরকে কেন জানি আপন ভাবতে পারে না, একটা গ্রুপ অফ স্টুডেন্টস আসলে ঝরে যায়। এটা আসলে ধীরে ধীরে শুরু হয়। আশা করি ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করে আসছে, দেখা যায় শুরুর দিকে পরে
আস্তে, আস্তে লাইভ ক্লাস থেকে ১ম এ সরে যায়। তারপর হচ্ছে আর রেকর্ডও দেখে না, এক্সামও দেয় না। এই যে হারিয়ে গেল। তো ওদের কাছে মনে হবে যে আচ্ছা আরটিজিএস এ ভর্তি হইলাম কিন্তু আমার রেজাল্ট তো ভালো হইল না। দেখো আমি জাস্ট তাসনিমুলের মাধ্যমে একটু মেক সিউর করি আরটিজিএস এর কাছে কোনো জাদুর কাঠি রূপার কাঠি নেই। যেটা দিয়ে ছুঁয়ে দিবে আর চান্স হয়ে যাবে। এমন কিচ্ছু না। এখানে হচ্ছে যে একটা লম্বা জার্নি। আচ্ছা তোর কাছে একটু শুনতে চাই, এই লম্বা জার্নিতে তোর কখনো ডিমোটিভেটেড লাগে নাই? তোর কখনো মনে হয় নাই যে আচ্ছা 2nd টাইম জার্নিটা আমি তো ঢাবিতে কেমিস্ট্রি পাইছি। আচ্ছা আমি ছেড়ে দেই। আমি আর না করি। এরকম জার্নির মাঝপথে কখনো ফিল হয় নাই? না, এমন ফিল আসলে খুব বেশি হয় নাই। কারণ হচ্ছে যে আমি মানে মানে ওই যে আপনি যেটা বললেন যে আসলে এই জার্নি আমি আসলে এই জার্নিটাকে এনজয় করছি। মানে খুব বেশি প্রেশার আমি কখনোই নেই নাই। আমি হচ্ছে ওই যে রেগুলার ক্লাস করছি আর রেগুলার মানে পড়াশোনা করে গেছি। মানে খুব বেশি না পড়লেও হচ্ছে আমি মানে 2nd টাইম প্রিপারেশন এটা একটা 2nd টাইম না শুধু 1st টাইম 2nd টাইম যেভাবে প্রিপারেশন নিক না কেন, ধারাবাহিকতাটা বজায় রাখাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হচ্ছে ওকে। আমি ২-৩ দিন পড়লাম, আবার হচ্ছে ২-৩ দিন আমার খোঁজ নাই বা আমি ২-৩ দিন হচ্ছে এক্সাম দিলাম, পরে আবার ২-৩ দিন খোঁজ নেই। আসলে এমন করলে সে হচ্ছে মানে পিছিয়ে যাবে। আর যদি কেউ নিয়মিত এক্সাম গুলা দেয়, নিয়মিত ক্লাস করে, সে মানে জাস্ট ধারাবাহিকতাটা বজায় রাখে তাহলে আশা করি সে অন্য বাকি ১০ জনের থেকে আগাই থাকবে। এবং এই যে আমাদের সাথে তোর আরেক বন্ধু তানজিম আহমেদ ও কমেন্ট করেছে যে আমিও প্রেশার নেই নাই। ও ও আমি যদি ভুল না করি তানজিম ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে 2nd টাইমার হয়ে, রাইট? সো আহ তোরা একেকজন আমাদের জন্য আসলে একটা কি বলবো ল্যাম্প পোস্ট। যারা জুনিয়র তারা আসলে তোদেরকে দেখে ইন্সপিরেশন পাবে। আর তোর কাছে আরেকটা আর তোর এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে যে আসলে তুই প্রথমত একটা সাহসী সিদ্ধান্ত নিছিস অফলাইনে কোথাও জয়েন করিস না অনলাইনে মানে তুই যে তোকে প্রাধান্য দিস এটা বোঝা যায়। দ্বিতীয়ত এটা তোর সাথে কথা বলে আমার মনে হয়েছে যে প্রেশার কি এটা তোর কাছে খুব একটা মানে প্রেশার তুই নিতেই চাস না। মানে সবসময় ধীর স্থির কথা বলার মধ্যে, কাজের মধ্যে এটা একটা পজিটিভ গুণ ধরে রাখিস। হসপিটালে এটা খুবই কাজে লাগবে। হসপিটালে যখন রোগীর লোক অনেক উত্তেজিত থাকবে, তখন তোর এই যে ধীর স্থির ভাব, হাসি দিয়ে কথা বলা তাদেরকে অনেকাংশে শান্ত করবে। এই আরকি। তো অনেকগুলা কমেন্ট পাচ্ছি। সবাই তোকে কংগ্রাচুলেশনস জানাচ্ছে। আচ্ছা, আ তাসনিমুল তোর কাছে যদি আরেকটা ব্যাপার জানতে চাই, তোর হোম ডিস্ট্রিক্ট কোনটা ছিল? তোর স্কুল কলেজ কোনটা ছিল? অ্যান্ড তোর স্কুল কলেজের টিচার সহ আরো অনেকেই আছে যারা আসলে যাদের ক্রেডিট আছে তোর এই সাফল্যের পেছনে। তাদেরকেও তুই চাইলে মেনশন করতে পারিস এই ভিডিওর থ্রুতে। আচ্ছা, আমার স্কুল ছিল হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর। আমার স্কুল ছিল জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার জিল বাংলা সুগার্মেন্টস উচ্চ বিদ্যালয়। আর কলেজ ছিল শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। তো মানে আমি আচ্ছা ওর মেনশন করার মতো একটা জিনিস সেটা হচ্ছে যে আমার আহ, মানে আমি হচ্ছে ছোটবেলা থেকে একটা আমার গ্রামে একটা স্যার ছিল, ওনার কাছে হচ্ছে আমি ইংরেজি পড়তাম। তো ওকে। উনি হচ্ছে যখন আমি ক্লাস 5-এ পড়ি তখনই হচ্ছে উনি আমাকে বেশ মানে বাইরের দেশের কয়েকটা আর্টিকেল ধরিয়ে দিয়ে বলতেন যে তুমি হচ্ছে এটা পড়ো বা এটা হচ্ছে রিডিং, অন্তত তুমি রিডিং পড়ো, কিছু বুঝো বা না বুঝো তুমি রিডিং পড়ো। তখন আমার কাছে মনে হতো আচ্ছা এগুলা পড়ার আসলে তো আমি কোনো মানে দেখি না বা কারণ দেখি না। তো তারপরে হচ্ছে হুম, আমি পড়তাম আর উনি হচ্ছে উনি আমাকে কি করতো হচ্ছে বলতো যে তুমি হচ্ছে কালকে একটা কলম নিয়ে একটা একটা পেন এটা দিয়ে তুমি হচ্ছে 100 ওয়ার্ড, সরি 100 লাইন বা হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে লিখে আনো। মানে এমন এমন টপিক যেগুলো হচ্ছে কেউ কখনো মানে কল্পনাই করতে পারে না যে এগুলো নিয়েও আসলে কোনো কিছু লেখা যায় কিনা বা এই টাইপের কিছু। তো সে হচ্ছে আমি তার কাছে অনেকদিন পড়ছি। তো আমার ইংলিশ গ্রামারটা মানে বিশেষ করে ইংলিশ গ্রামার প্লাস হচ্ছে রাইটিং এই পার্টটা হচ্ছে উনার কাছে পড়ার পরে আর আমি বিশেষ করে আমি ক্লাস 6 এর পর থেকে আর কখনোই কোনো রাইটিং মুখস্থ করিনি। টোটালি হচ্ছে ওই যে মানে ওই তখন থেকে যে বানায় লেখার একটা অভ্যাস তৈরি হয়ে গেল। ইভেন কি আমি বানায় লিখেই এসএসসি, এইচএসসি বেশ ভালো মার্ক নিয়ে আমি এগুলাতে পার করে আসছি। তো পরবর্তীতে হচ্ছে এডমিশনে এসেও এই জিনিসটা আমাকে অনেকটা বিশেষ করে ইংলিশটা আমাকে অনেকটা হেল্প করছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার চান্স হয়েছে ইংলিশে ভালো করার জন্য। আমার ইংলিশে ঢাকা ইউনিভার্সিটিতে 25 এ মানে 19.75 পাইছিলাম আরকি। তারপর হচ্ছে আচ্ছা। ফার্স্ট টাইম প্রিপারেশনেও ইংলিশে আমার বেশ ভালো ছিল। 2nd টাইমে মোটামুটি ইংলিশে বেশ ভালো করছিলাম। তো ইংলিশ মানে শুরু থেকেই উনার একটা ক্রেডিট আছে আরকি ইংলিশে। আচ্ছা, গ্রেট। সো ওর সাথে কিন্তু আমাদের শুভ ভাইয়ের সবকিছু মিলে যায়। শুভ ভাইয়া জামালপুর থেকে স্কুল শেষ করেছিলেন। তারপর শহীদ সৈয়দ নজরুল শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে ইন্টারমিডিয়েট পড়েছিলেন এবং তাসনিমুলের জিনিসটাও কিন্তু সেইম। হ্যাঁ? তো এই আরকি।
আচ্ছা, তাসনিমুল আমরা গল্প শুনছি তাসনিমুলের। তাসনিমুল হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। ও শুধুমাত্র অনলাইনে কোচিং করেছে। সেকেন্ড টাইমার হয়ে ৩ নাম্বার কেটেছে। না কাটলে কোথায় পড়তি তাসনিমুল? তাইলে তো বোধহয় সলিমুল্লাহ। সলিমুল্লাহ চলে আসতো। হ্যাঁ, জি ভাইয়া, তো ৩ সলিমুল্লাহ। নাম্বার না কাটলে ওর হয়তোবা সলিমুল্লাহ মেডিকেল কলেজ চলে আসতো। হোয়াটএভার, এটা নিয়ে কি কষ্ট আছে তোর মনে? না, না, না ভাইয়া, ইভেন কি ময়মনসিংহ হওয়াতে আম্মু অনেক খুশি হয়েছে, কারণ হচ্ছে হ্যাঁ, আমার বাড়ি থেকে ময়মনসিংহ কাছে। তারপর হচ্ছে আমিও চাচ্ছিলাম যে ময়মনসিংহ থেকে আমার যারা ফ্রেন্ড আছে তারা হয়তোবা, যদি কেউ লাইভটা দেখে থাকে, তারা হয়তোবা বুঝতে পারবে যে আমি আসলে আগে থেকে চাইতাম যেন ময়মনসিংহ শহরটাতে থাকতে পারি, কারণ 3 বছর থেকে এখানে আছি, আমার কাছে শহরটা ভালোই লাগে। হুম, আচ্ছা। তাসনিমুলের সাথে আমাদের গল্প প্রায় শেষ দিকে। তাসনিমুল, তুই কি আর কিছু মেনশন করতে চাচ্ছিস কিনা আর কোনো ব্যাপারে? আচ্ছা, আরেকটা অন্য বিষয় কোনো হচ্ছে কিছু? যে আরেকটা বিষয় হচ্ছে যে মানে আমি সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে যদি বলি, প্রথমত আমি বললাম যে ওকে। সেকেন্ড টাইম প্রিপারেশন নিবো, এটা হচ্ছে প্রথমত হচ্ছে নিজের মনকে স্থির রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কে কি বললো যে আসলে অমুক কোচিং এ ভর্তি হও, বা তুমি 10টা ইয়েতে এক্সাম দিচ্ছ কিনা। আমার সাথে কিন্তু আমার অনেক ফ্রেন্ড হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিছিল, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় এক্সাম দিছে। তো আমি তাদের বিষয়টা গুলা জানতাম যে তারা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে কি যে তার পড়াই শেষ হয় না, সে হচ্ছে অফলাইনে এক্সামের জন্য দৌড়াচ্ছে। তো সে হুম, হচ্ছে এক্সাম দিছে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তার মেইন যে পড়া, সেটা কিন্তু মানে গ্যাপ একটা থেকে গেছে, যার ফলে কিন্তু তাদের অনেকেরই চান্স হয়নি। তো আমার পরিচিত এমন অনেকেই সেকেন্ড টাইম ছিল, যাদের হচ্ছে পটেনশিয়ালও ছিল চান্স পাওয়ার মতো, শুধুমাত্র তাদের কিছু ভুল ডিসিশনের কারণেই হচ্ছে আমি মনে করি তাদের মানে চান্সটা মূলত হয়নি। তো প্রথমত হচ্ছে নিজেকে স্থির করতে হবে যে আমি কোথায় পড়বো। প্ল্যাটফর্ম বাছাই বাছাই করাটাও একটা মানে অনেক বড় একটা ফ্যাক্টর। তারপরে হচ্ছে এই যে অফলাইনে পরীক্ষা দাও কিনা, বা 10টা কোচিং এ পরীক্ষা দাও কিনা, এই প্রশ্নগুলা যেই করুক, বা এই প্রশ্নগুলা হচ্ছে প্রথমে এড়ায় চলতে হবে। যে বেশি কোচিং এ পরীক্ষা দেওয়া বা বেশি কোচিং এ ভর্তি থাকা মানেই হচ্ছে যে আমি ভালো জায়গায় চান্স পাবো, বিষয়টা আসলে এমন না। বিষয়টা হচ্ছে আমার নিজের কতটুকু উন্নতি হচ্ছে, আমার নিজের পড়াশোনা কতটুকু হচ্ছে, বা আমি যাদের কাছে পড়ছি মানে পড়ছি তাদের কাছ থেকে আমি পড়াটা মানে বুঝতে পারছি কিনা, বা আমার উন্নতি হচ্ছে কিনা। আর তারপরে হচ্ছে অনেকে দেখা যায় যে শেষ দিকে গিয়ে মানে অনেক হতাশায় ভোগে। আমি তো হচ্ছে টেলিগ্রামে অনেক স্টুডেন্টদের মেসেজ দেখতাম, যারা হচ্ছে মানে এমনি মানে মেসেজেই কান্নাকাটি, যে ভাইয়া আমার তো মানে পড়া হচ্ছে না, পড়া মাথায় ঢুকতেছে না, 1 মাস আছে, আমি কি করব। তো এদের মধ্যে ম্যাক্সিমামের যেটা, সেটা হচ্ছে অনেকের হচ্ছে প্রথম ফার্স্ট টাইমে কোথাও চান্স হয়নি, যার কারণে হচ্ছে তাদের মানে একটা ভীতি যে যদি এইবারও না হয়। তো সেই জন্য আমি মনে করি অন্তত ফার্স্ট টাইমে কোনো একটা ভার্সিটিতে ভর্তি হয়ে থেকে সেকেন্ড টাইম প্রিপারেশনটা কন্টিনিউ করা, যার ফলে একটা হচ্ছে বাড়তি একটা কনফিডেন্স পাওয়া যায়। আর শেষ দিকে গিয়ে অনেকটা চিন্তামুক্ত থাকা যায়। ইভেন কি আমি যদিও ভর্তি ছিলাম, তারপরে হচ্ছে আমার এক্সাম হলেও এটা মনে হচ্ছিল যে যদি না হয় তাহলে আমি কি করব। আমার মনে হয় যে এই জিনিসটা সবারই মনে হয় যে যদি না হয়, কিন্তু তারপরে যদি একটা ব্যাকআপ থাকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে একটু সাহস পাওয়া যায়। আর দ্বিতীয়ত হচ্ছে শেষ দিকে গিয়ে যেটা হয় যে যে পড়া মাথায় ঢোকে না, বা অনেক বেশি টেনশন, তো এটার জন্য হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সৃষ্টিকর্তার উপর ভরসা করতে হবে। এটার আর দ্বিতীয় কোনো বিকল্প নাই। যে যে ধর্মই বিশ্বাস করি, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করতে হবে, এবং একমাত্র তার কাছেই চাইতে হবে যে আমি তো আমার পরিশ্রম যতটুকু করার করছি, এখন বাকিটা তো আসলে সৃষ্টিকর্তার হাতে। তো আমার হচ্ছে এই জিনিসটা, বিশ্বাসের জায়গাটা আমি মনে করি যে একদম পুরোপুরি দৃঢ় ছিল, যে আমি আল্লাহর কাছে এইভাবে চাইতাম যে আসলে আহ, মানে মানে বিষয়টা এমন যে আমি হচ্ছে তোমার কাছে চাচ্ছি একমাত্র, আমি আমার যতটুকু চেষ্টা করার করছি, বাকিটা হচ্ছে তোমার হাতে। কিন্তু অনেকেই দেখা যায় তো যে কমেন্টে গিয়ে কান্নাকাটি, যে ভাইয়া পড়া হইতেছে না, ভাইয়া আমার জন্য দোয়া করেন, ভাইয়া এই করেন সেই করেন। ইভেন কি ভাইয়ারাও কিন্তু বলতো যে তুমি হচ্ছে খারাপ লাগতেছে, তুমি নামাজে বসো। মাইনুল ভাই এটা প্রায়ই বলতো যে তোমরা হচ্ছে একটু দোয়া করো, নিজের জন্য দোয়া করো। এই কমেন্টে কান্নাকাটি বা এত হতাশ হয়ে তো আসলে লাভ নেই। সেকেন্ড টাইম প্রিপারেশন, আমি এটা আগেও বললাম যে প্রিপারেশন সেকেন্ড টাইম হোক বা ফার্স্ট টাইম হোক, নিজের মনকে শান্ত রাখার মেডিকেল প্রিপারেশনটা হচ্ছেই এমন যে নিজেকে যে যত বেশি এই পুরা জার্নিটাতে নিজেকে যত বেশি প্রেসার ফ্রি রাখতে পারবে, আর নিজেকে যত বেশি ধারাবাহিক রাখতে পারবে, ক্লাস এক্সাম গুলা রেগুলার দিতে পারবে, সেই ভালো করবে। এটার আসলে আর দ্বিতীয় কোনো বিকল্প আমি মনে করি নাই। 10টা কোচিং এ পরীক্ষা দিলাম, বা 10টা কোচিং এ ভর্তি হলাম, এটা আসলে কোনো ফ্যাক্টর না। তো আর এটা ফ্যাক্টর না, এটা হচ্ছে যদি কেউ মনে করে যে এটা আসলে ফ্যাক্টর, তাহলে সে অন্তত আমি মনে করি আমার দিকে তাকাইতে পারে, তাহলে হয়তো সে কিছুটা আচ্ছা, বুঝবে যে আসলে ফ্যাক্টর না। একটা প্রশ্ন ছিল তোর কাছে। চিত্রমোহন কর্মকার এই আইডি থেকে একটা প্রশ্ন আসছে যে ভাইয়া, এমএমসি তে চান্স পেতে কত পেতে হবে সেকেন্ড টাইমে? মানে ৩ কাটার পরে কত পেলে তুই চান্স পাবি, বা আচ্ছা, কত এটা তো পেয়েছিস হচ্ছে এটা মার্ক যদি জান। প্রশ্নের উপর ডিপেন্ড করে। আর এটা তো এক এক বছর মানে এটা ভেরি করে।
প্রশ্নটা যেমন হয়, কাটমার্কটা যেমন থাকে সেই অনুযায়ী। তবে আমার শুরু থেকে টার্গেট ছিল যে আমি অন্তত এমন মার্ক পাবো যেন আমার কেটেও 80 র নিচে না আসে। তো আমার হচ্ছে 83.75 ছিল। তো কাটার পরে 80.75 পজিশন ছিল আমার 1093। তো হচ্ছে টার্গেটটাই আমি মনে করি টার্গেটটা এটাই রাখা উচিত যে যেন আমি মানে আমার অনেকে দেখা যায় ৩ কাটে, অনেকের আবার একটু জিপিএ মার্ক কম থাকাতে ৫ ও কাটতে পারে, ৬ ও কাটতে পারে। তো টার্গেটটা এমন রাখা উচিত যেন আমার অন্তত কেটেও 80 প্লাস থাকে। তাহলে আশা করা যায় একটা ভালো মেডিকেলে আসবে। আর ১ম বার আমার চান্স না হওয়ার একটা কারণ হচ্ছে ১ম বার আমি এই টার্গেট নিয়ে পড়াশোনা করছি যে আমার শুধু চান্স পেলেই হবে। এই যে এটা হচ্ছে একটা ভুল ছিল যে শুধু চান্স পেলেই হবে, এই টার্গেটটা রাখার কারণে হয়তোবা আমার চান্স হয়নি। কিন্তু ২য় বার আমি যখন প্রিপারেশন শুরু করলাম, আমার ১ম থেকে টার্গেট ছিল যেন আমার ৩ মার্ক কেটেও ঢাকা মেডিকেল আসে। আমি সেই অনুযায়ী প্রিপারেশন মানে শুরু করতে থাকি। তো হয়তো সৃষ্টিকর্তা চায়নি বা সেভাবে হয়নি। তো যাই হোক, ঢাকা মেডিকেল না আসলেও ময়মনসিংহ মেডিকেল চলে আসছে এবং আমি এটা নিয়ে সন্তুষ্ট। গুড। ব্রেভ হইতে হবে আরকি। মানে তোর প্রত্যেকটা কথাই তুই যে সাহসী এবং দৃঢ়চেতায় ব্যাপারটা বুঝা যাচ্ছে। বাট দুঃখজনক হচ্ছে আমাদের অধিকাংশ স্টুডেন্টরাই খুবই মানে সফট হার্টেড এবং অল্পতেই ভেঙে পড়ে। হ্যাঁ, অনেক, হ্যাঁ, ভেঙে অনেক পড়া বেশি যাবে না, ইমোশনাল। শক্ত থাকো। হ্যাঁ, অনেক আমি মানে ইমোশনাল। তো আগে কমেন্ট গুলা সত্যি কথা, আমি মানে ওই হুম, হুম। সময় হচ্ছে আমি তো কাউকে কিছু বলতে পারতাম না। তবে টেলিগ্রামে কমেন্ট গুলা পড়তাম। আর টু বি ভেরি অনেস্ট আমি হচ্ছে একটু হাসতাম যে আচ্ছা, মানুষ এত ইমোশনাল কিভাবে হয়? এটা হচ্ছে যে তুমি কন্টিনিউয়াস থাকো আর হচ্ছে বাকিটা হচ্ছে তুমি যতটুকু প্রিপারেশন মানে পড়াশোনা করছো সেটা তো ঠিক আছে। আর বাকিটা হচ্ছে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দাও। দোয়া করতে থাকো। এখন হচ্ছে আমার পড়াশোনা হচ্ছে না বা আমার পড়তে পারতেছি না। এগুলা তো আসলে বলে লাস্ট টাইমে গিয়ে আসলে এগুলা বলে কোনো লাভ নাই বা সেকেন্ড টাইম প্রিপারেশন এ আসলে এসব বলে কোনো লাভ নাই। আর যা হওয়ার সেটা তো হয়েই গেছে। এখন আমি যদি হচ্ছে আমার ওইটা নিয়ে পড়ে থাকতাম যে আমার ফার্স্ট টাইমে মেডিকেলে হইল না, কেন হইল না? আ তাহলে তো মনে হয় এবার হবে না। তো এটা নিয়ে যদি আমি বসে থাকতাম তাহলে হয়তোবা এ এই এমএমসি তে পড়ার সুযোগ পাইতাম না। যেটা হচ্ছে যা হওয়ার হয়ে গেছে। পরবর্তী জার্নিতে হচ্ছে আমার নিজেকে স্ট্রং থাকতে হবে। আর ধারাবাহিক হইতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট, ধারাবাহিক হইতে হবে। আমি কম পড়ি, বেশি পড়ি। অন্তত যেন আমার ধারাবাহিকতাটা বজায় থাকে। রেগুলার ক্লাস, রেগুলার এক্সাম এটা যেন অন্তত বজায় থাকে। আচ্ছা, পরীক্ষার হলে তোর ১ম বার তো পরীক্ষার হলে বললি যে কিছু ইস্যুস ফেস করছিস অ্যান্ড সব দাগাইতে পারিস নাই। অল্প দাগায় চলে আসছিস। ১ম বার একটু গুবলেট পাকাইছিস। বাট 2nd টাইমে তোর পরীক্ষার হল এক্সপেরিয়েন্স কেমন? মানে হলে ঢুকা থেকে শুরু করে পরীক্ষার সময় থেকে একদম শেষ পর্যন্ত তোর কি কখনো নার্ভাস ফিল হইছে কিনা? বা কিভাবে আচ্ছা, দাগাইছিস? স্ট্র্যাটেজি প্রথমত থাকলে? হচ্ছে প্রথমত হচ্ছে আমি আগে থেকেই হচ্ছে পরীক্ষা তো মানে এক্সাম হল স্ট্র্যাটেজি তো মানে পরীক্ষা কিভাবে দিব এটা তো মূলত বাসায় যে এক্সাম গুলা দেওয়া হইছে এগুলাতেই মানুষ ফিক্সড করে যে না আমি এভাবে দাগাবো। মানে ১ম হচ্ছে এগুলা তো মানে বাসায় যে এক্সাম গুলো এগুলো হচ্ছে মূলত ট্রায়াল যে আমি আসলে কিভাবে দাগাইলে আমার কেমন মার্ক আসতেছে। যেমন আরটিডিএস এ হচ্ছে শেষ দিকে যে লাস্ট ফাইটের সাথে যে মডেল টেস্ট গুলা দিল আমি সেগুলাও নিছিলাম। এক্সট্রা ৩,০০০ কোয়েশ্চেনের যে মডেল টেস্ট গুলা দিল আমি সেগুলা দিছিলাম, কিনছিলাম আরকি। তো আমি হচ্ছে প্রায় ১৫ দিনে শেষ দিকে গিয়ে অনেক মডেল টেস্ট দিছি। শেষ দিকে গিয়ে আরটিডিএস এর যে মডেল টেস্ট, অফলাইন মডেল টেস্ট গুলা ছিল আমার কাছে, এগুলো আমি বারবার দিছি। পাশাপাশি যে প্রশ্নগুলা ছিল আমার তো মানে হচ্ছে আগের মানে যে পরীক্ষাগুলা দিতাম সেগুলা হচ্ছে প্রশ্নগুলা যেগুলা ছিল পিডিএফ আকারে হচ্ছে আমার ট্যাব ছিল। তো ট্যাবে হচ্ছে সেভ করে রাখতাম। শেষে যেগুলা শুধু ভুল হইছে প্র আ প্রত্যেকবার যেখানেই পরীক্ষা দেই, আরটিডিএস এ দেই বা হচ্ছে মানে সেটা হচ্ছে যে মডেল টেস্ট দেই বা চ্যাপ্টার ওয়াইজ এ দেই, আমি ওই প্রশ্নগুলো আবার দেখে আসতাম। আচ্ছা, এই যে একটা বিষয় যেটা আরকি মাঝখান থেকে আমি একটু বলি সেটা হচ্ছে যে সেকেন্ড টাইম প্রিপারেশন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেকেই যেটা বলে যে আমার মার্ক কেন বাড়তেছে না? যে আমার মার্ক কেন বাড়তেছে না ভাই, আমি তো এক্সাম দিচ্ছি আমার মার্ক কেন বাড়তেছে না? এটা যে ইস্যুটা সেটা হচ্ছে এটা সলভ করা যায় যেভাবে আমি একটু বলি সেটা হচ্ছে তুমি হচ্ছে ১ম এ কেউ একজন পড়লো, একটা চ্যাপ্টার পড়লো, পড়ার পরে সে হচ্ছে পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পরে ১ম এ হচ্ছে ওই আমার কোন প্রশ্নগুলা ভুল হলো সেগুলা হচ্ছে আমার মার্ক করতে হবে। যে আমার এই প্রশ্ন, এই প্রশ্ন, এই প্রশ্নগুলা ভুল হইছে। তো পরবর্তীতে হচ্ছে ওই মার্ক করা প্রশ্নগুলা না, শুধু ওই মার্ক করা প্রশ্নটা কোন টপিক থেকে আসছে, এই টপিকটা হচ্ছে আমার বই থেকে একদম ক্লিয়ার করে নিতে হবে। ইভেন কি এমনভাবে ক্লিয়ার করে নিতে হবে যেন এই টপিক থেকে আর পরবর্তীতে প্রশ্ন আসলে আমার কোনোভাবেই ভুল না হয়। তো একবার হচ্ছে যদি এই টপিকগুলা ক্লিয়ার করা হয়, তো এই টপিক থেকে প্রশ্ন আসলে তো আর আমার ভুল হবে না। তো পরবর্তীতে আমি ওই চ্যাপ্টারে ধরলাম আরেকটা পরীক্ষা দিলাম। তো সেখানে দেখা যাবে যে আমি যে টপিকগুলা থেকে ভুল করছিলাম ওইখান থেকে ২-১ টা কমন চলে আসছে, ওইগুলো আমি পেরে গেছি। আবার অন্য টপিক থেকে হয়তোবা ২-১ টা ভুল হয়ে গেছে। অন্য টপিক থেকে যেগুলা ভুল হইলো সেগুলো আবার আমার সেম ওয়াইজ মানে সেম ভাবে মার্ক করে রেখে পরবর্তীতে ওই টপিকটা ক্লিয়ার করতে হবে। এভাবে যদি কেউ তার পাস্ট মানে মানে পূর্বে যে ভুলগুলা হয়েছে সেই টপিক গুলা ক্লিয়ার করে আশা করি শেষ দিকে গিয়ে মার্ক মানে অনেকটাই বেড়ে যাবে। কারণ হচ্ছে ওই যে মানে মার্ক বাড়ে না, এটা হচ্ছে কারণ একটাই যে ও যেগুলা আসলে ভুল করছে মানে ভুল নিয়ে কাজ না করা বা যে টপিক গুলা থেকে
প্রশ্ন পারতেছে না বা যে টপিক গুলা থেকে প্রশ্ন আসলে মিস হয়ে যাচ্ছে এই টপিক গুলার উপর জোর না দেওয়া, এর কারণেই হচ্ছে মার্ক বাড়ে না। আচ্ছা, যেটা বলছিলাম আরকি যে কি যেন বলছিলাম আমি তো নিজেই ভুলে গেলাম। এক্সাম হলের হ্যাঁ, আচ্ছা, কথাই আচ্ছা। ছিল হ্যাঁ, আমাদের। হ্যাঁ, এক্সাম হলে হচ্ছে আমি ১ম এ বাসায় এক্সাম দিতাম। দিয়ে হচ্ছে মোটামুটি একটা মানে বিভিন্নভাবে এক্সাম দিতাম যে আসলে আমি ১ম এ যদি আমি ৬০ টা দাগাই তাহলে আমার কেমন মার্ক আসে, বা ১ম এ যদি আমি ৫০ টা দাগাই তাহলে কেমন মার্ক আসে। তো বিভিন্নভাবে এক্সাম দিয়ে বাসায় আমি আমার একটা স্ট্র্যাটেজি বানিয়ে নিছিলাম যে আমি হচ্ছে ১ম এক্সাম হলে গিয়ে আমি যে প্রশ্নগুলা এক একবারে পারি, ম্যাথ টাইপের প্রশ্ন ছাড়া যে প্রশ্নগুলা আমি একদম সিউরলি পারি, অর্থাৎ যে প্রশ্নগুলা ভুল হওয়ার সম্ভাবনা টেন্ডস টু 0%, ওই প্রশ্নগুলা হচ্ছে আমি আগে দাগিয়ে ফেলবো। সেটা আমার ৬০ টা হতে পারে বা ৭০ টা হতে পারে বা ৫০ টা যেটাই হোক। তো ১ম হচ্ছে আমি যখন মানে মেইন এক্সামে যখন আমি এক্সাম দিতে বসলাম, তখন হচ্ছে আমি ম্যাথ ছাড়া ৬০ টা প্রশ্ন ১ম বারে দাগায় ফেললাম। তো পরে হচ্ছে ম্যাথ জাতীয় টার্ম বা যে প্রশ্নগুলো একটু চিন্তা করা লাগে, সেগুলা সহ মোটামুটি ৭৫ মানে ২য় ধাপে ৭৫ টার মতো দাগায় ফেললাম। তারপরে হচ্ছে ৩য় ধাপে হচ্ছে আরেকটু চিন্তা করে একটু কনফিউশন এই সেই সবকিছু মিলায় হচ্ছে প্রায় ৯২ টার মতো হয়ে গেল। তো পরে ৮ টা প্রশ্ন ছিল যেগুলো হচ্ছে আরেকটু চিন্তা করলাম। আবার এমনও প্রশ্ন ছিল যেগুলো হচ্ছে আমি জানি যে এটা হয়তো হবে না। তারপরেও এমন ২ টা প্রশ্ন আমি দাগায় দিয়ে আসছি। ভাবলাম যে যদি হয় তো হইল, না হলে 0.5 আরকি আমার কাটা যাবে। তো ওইখান থেকে হচ্ছে একটা প্রশ্ন হয়ে গেছিল, আরেকটা প্রশ্ন হয়নি। তো আমি এইবার ১০০ টাই দাগায় দিছিলাম। কারণ আমার কাছে প্রশ্ন দেখার পরে মনে হইছে যে না, প্রশ্ন মোটামুটি সহজ আছে, তো কিছু রিস্ক নেওয়া যেতে পারে। সেজন্যই হচ্ছে আমি ১০০ টা দাগায় দিছিলাম। আচ্ছা, গ্রেট, ইন্টারেস্টিং। আচ্ছা, হিমেল রয় ও তোর কাছে বলছে যে ভাইয়া এইচএসসি ২৬ ব্যাচের জন্য কিছু গাইডলাইন দেন। আচ্ছা, আরেকটা বিষয়, হ্যাঁ, ২৬ ব্যাচ যারা আছে সেটা হচ্ছে এই যে অনেকেই বলে যে আসলে এই যে প্রি মেডিকেল করব কিনা বা প্রি মেডিকেল করাটা উচিত কিনা। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে অ্যা যদি তুমি মানে সুযোগ থাকে তাহলে ভাই প্রি মেডিকেলটা করো। কারণ হচ্ছে আমার ফার্স্ট টাইম প্রিপারেশনটা আমার প্রি মেডিকেল এর মতো কাজ করছে। সেকেন্ড টাইম প্রিপারেশনটা আমার ফার্স্ট টাইম প্রিপারেশন এর মতো কাজ করছে। কারণ এই যে আমি বললাম যে ফার্স্ট টাইম আমি শুধুমাত্র ক্লাস করছি আর কিচ্ছু করি নাই। তো তুমি যদি প্রি মেডিকেলও করো, ধরো তুমি আমি মানে তুমি যদি আমাকে এটা বলো যে হচ্ছে প্রি মেডিকেল কোচিং করব, আমি এত এক্সাম কখন দিব, এত ক্লাস কখন করব, এত কিছু কিভাবে, আবার হচ্ছে আমার একাডেমিক পড়াশোনা আছে। তো ১ম কথা হচ্ছে তুমি ক্লাসে যেটা পড়ায়, ক্লাসে যে পড়াটা পড়ায় এটা হচ্ছে তোমার একাডেমিকেও কাজে লাগবে। আর আমি যতটুকু জানি যে ভাইয়ারা প্রি মেডিকেল হচ্ছে একাডেমিক প্লাস মেডিকেল ২ টা সমন্বয় করেই পড়ায়। অর্থাৎ হচ্ছে বায়োলজি ক্লাসে বলে দেয় যে কোন টপিক থেকে হচ্ছে এইচএসসি তে সিকিউ আসবে, কোন টপিক থেকে ক উপযোগী প্রশ্ন, খ উপযোগী প্রশ্ন, এগুলো তারা হচ্ছে বলে দেয়। তো প্রি মেডিকেল করলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্রশ্ন সম্পর্কে একটু ধারণা পাওয়া যায়, বা মানে বুঝতে পারা যায়। মেডিকেলে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে কোত্থেকে প্রশ্ন আসবে এটা বুঝতে পারা। তো কেউ যদি প্রি মেডিকেল করা থাকে আমি মনে করি সে অনেকটাই আগায় থাকবে। প্লাস এই জিনিসটা সে বুঝতে পারবে যে প্রশ্নটা কোথা থেকে মানে হচ্ছে বা প্রশ্নগুলা কোথা থেকে আসে। তো তার আগে থেকে একটা আইডিয়া হয়ে থাকলো। পরে যখন গিয়ে সে মেইন এক্সাম এর জন্য প্রিপারেশন নিতে থাকবে, সে সিউরলি বাকি অনেকজনের থেকে আগায় থাকবে। আমি তো এই যে বললাম যে আমি ১ম বার যে প্রিপারেশনটা নিছি সেটা হচ্ছে অনেকটা আমার ক্ষেত্রে প্রি মেডিকেল এর মতো কাজ করছে। কারণ হচ্ছে আমি শুধুমাত্র ক্লাসগুলা করছি, ঠিকমতো এক্সামও দেই নাই। শুধু ক্লাসগুলা করছি। তো ক্লাসগুলা করে যখন আমি 73 পাইলাম তখন হচ্ছে আমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসলো যে না, আমি যদি টেলিগ্রামে পোল গুলা সলভ করি, রেগুলার এক্সাম গুলা দেই, মানে আরটিডিএস এর ফুল পটেনশিয়াল যদি আমি ব্যবহার করি তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব। আচ্ছা, শুনছিলাম তাসনিমুলের গল্প। তাসনিমুল শুধুমাত্র অনলাইন কোচিং করেছে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। কোনো অফলাইন কোচিং করে নাই, কোনো অফলাইন এক্সাম দেয় নাই। ১ম বারে ১ নাম্বারের জন্য চান্স মিস করেও ২য় বারে কিন্তু ৮০.২৫ পেয়েছে ৩ নাম্বার কাটার পরে। সো তাসনিমুল, এইটা একটা কমন ট্রেন্ড যে, যে বাচ্চারা মেডিকেলে চান্স পায়, ওরা ঠিকই স্টুডেন্টদেরকে খুবই মানে কি বলবো আসলে এমফাসিস করে যে আসলে যে না, প্রি মেডিকেল ভালো এন্ড প্রি মেডিকেল করো। বাট এক গ্রুপ অফ স্টুডেন্টস যারা আই গেস প্রি মেডিকেল কখনো করেও নাই এন্ড যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে মানে মেডিকেলের জন্য পড়াশোনাও করে না, হয়তো বা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং পড়ছে, আহ, ওদেরকে দেখি প্রি মেডিকেল নিয়ে নিরুৎসাহিত করতে। তখন আমাদের আসলে একটু হলেও কষ্ট লাগে যে না, এটা তো আসলে বাচ্চাদের জন্য ভালো, যারা আগায় থাকতে চায় তাদের জন্য একটা অপরচুনিটি। তো আমরা কিন্তু প্রি মেডিকেল নিয়ে মানে তাসনিমুলের সাথে কোনো কথাই হয় নাই। এটাও নিজ থেকে নিজের বুঝ থেকে আসলে বলল, তোমাদেরকে ছোট ভাই-বোন মনে করেই বলল। বুঝছো? সো প্রি মেডিকেল ইস এ গুড থিং। যারা এটা নিতে পারে তাদের জন্য এটা গুড থিং। অ্যান্ড এইটাতে ১০০% ও নিতে হয় না আসলে। তুমি যদি এখানে 20, 30%, জি 40% ভাই, ও নিতে পারো, এটাই তোমার বোনাস। জি এটা তো ভাই। তোমার অন্য ফ্রেন্ড নিচ্ছে না। রাইট? আমি এটাই এইটাই বললাম আসলে যে ওর তুমি মেসেজ যদি ছিল। হচ্ছে শুধুমাত্র ক্লাসগুলাও করো, তুমি অনেকের থেকে আগায় থাকলে, তুমি প্রশ্ন কোথা থেকে আসে সেটা বুঝতে পারলা। প্লাস হচ্ছে যদি ২-১ টা এক্সাম দিতে পারো,
তাহলে হচ্ছে তুমি বুঝতে পারলা যে আসলে প্রশ্নগুলা কেমন হয় বা মেডিকেল প্রশ্ন কেমন হয়। তো এটা হচ্ছে অ্যান্ড তুমি ধর যখন তুই মেইন হ্যাঁ, প্রিপারেশন নিতে যাবা হুম। সেক্ষেত্রে তোমাকে অনেকটাই আগায় রাখবে, অনেকটাই আগায় রাখবে। অ্যান্ড এই তানজিম আহমেদ ও বলছে যে প্রিমেডিক্যাল ছাড়া ঢাকায় টিকা দিন দিন অসম্ভব হয়ে যাচ্ছে। অনেকাংশে অ্যাগ্রিড আসলে। কারণ বাচ্চারা অনেক সিরিয়াস যারা ভালো করে জি। পড়ার আগে থেকে অনেক ভালো করে পড়ে। অ্যান্ড আমি জাস্ট তোকে জিজ্ঞেস করি, তুই 2nd টাইমে যে পরিমাণ জিকে ইংলিশ পড়ছিস, টু বি অনেস্ট 1st টাইমে ওই ৩ মাস যারা পড়বে ওদেরকে ওই পরিমাণ জিকে ইংলিশ প্র্যাকটিস করার সময় থাকবে সম্ভব? এইটা কি আসলে পসিবল? না, পসিবল না। মোটেও দ্যাটস না। ওয়াই আসলে প্রি-মেডিকেলে একটা পোরশন গুছায় রাখলে ওই কিছু জায়গায় কাজ করার সুযোগ পাওয়া যায়। তুমি যদি প্রি-মেডিকেলে থাকা অবস্থাতেই আগের বছরের মেডিকেল কোয়েশ্চেন গুলা মানে জিকে ইংলিশের মেডিকেল কোয়েশ্চেন, ডেন্টাল কোয়েশ্চেন গুলা পড়ে ফেলো। বিসিএস এর কোয়েশ্চেন গুলা পড়ে ফেলো। তাহলে তো তুমি অনেকখানি আগায় থাকলা অন্যদের চেয়ে। যাই হোক আচ্ছা, আমরা আরেকটা আমাদের কথা, কথা বলি। হ্যাঁ, বল। সেটা হচ্ছে যে মানে অনেকে হয়তোবা ম্যাটেরিয়ালস এর কথা জিজ্ঞাসা করতে পারে। আমার কাছে ম্যাটেরিয়াল যেটা ছিল সেটা হচ্ছে শুধু মেইন বই আর আরটিডিএস এর প্র্যাকটিস বুক। এখনো আমার কাছে আরটিডিএস এর প্র্যাকটিস বুক গুলো এখনো আছে আরকি। আমার বেডের নিচে আছে এগুলো রাখা। এই ২ টা জিনিস ছাড়া আর আমার কাছে এক্সট্রা কোনো মানে হচ্ছে প্র্যাকটিস করার মতো বা কোনো কিছু ছিল না। আর শেষ দিকে গিয়ে হচ্ছে ১ম বারেও আমি আরটিডিএস এর এক্স ফ্যাক্টর নিছিলাম। এবার হচ্ছে এক্স ফ্যাক্টর প্লাস লাস্ট ফাইট এর সাথে যে ১৫০০ এমসিকিউ ছিল, এই ২ টাই প্র্যাকটিস করছি। মানে তোর ব্যাপারে আর নতুন করে বলার কিছু নাই। মানে লিটারালি ও আরটিডিএস এর বাইরে মনে করছে যে আচ্ছা একটা প্রশ্ন দেখা যাবে না কারো, একটা না, আমি ক্লাসও একটা করা যাবে না কিছু। আমি একটা ও কথা বলি, সেটা লিটারালি হচ্ছে হ্যাঁ, বল। শেষ দিকে গিয়ে হচ্ছে আম্মু আমাকে বলে যে তুমি হচ্ছে মানে মোটামুটি রিনোড একটা কোচিং, যে তুমি হচ্ছে এই কোচিং এ অফলাইনে পরীক্ষা দাও। মানে শেষ দিকে, একদম শেষ দিকে গিয়ে আমি আম্মুরে বললাম যে আচ্ছা, অফলাইনে আমি এমনিতেও যেতে চাচ্ছি না, আর আমি চাই না যে আমার নামটা হচ্ছে আরটিডিএস ছাড়া আর অন্য কোনো কোচিং এ থাকুক। সেজন্য আমি আর আরে পরীক্ষা গ্রেট। দিব না। আমার ফ্রেন্ড বুঝছেন, ওই যে মানে হচ্ছে একটা কোচিং এ পরীক্ষা দিলে হচ্ছে তারা হুডি দিচ্ছিল, যে পরীক্ষা দিলে ১০০ এর মধ্যে যারা থাকবে তারা হচ্ছে হুডি পাবে। তো আমি আরটিডিএস অফলাইন পরীক্ষাতেও হচ্ছে ২১৪তম হইলাম। তারপর হচ্ছে অনলাইন পরীক্ষাতেও আমার পজিশন ছিল কত ১০০ এর মধ্যে ছিল আরকি। আমি ২ টাতেই ক্রেস্ট পাইছি। তো আমার ফ্রেন্ড আমাকে ঐদিন লিংক দিয়ে বলল, যদি পরীক্ষাটা দে, হুডি পাবি তুই, না নিয়ে অন্তত আমি নিব। আমি ওরে এটা বলছি যে না, দরকার নেই, আমি চাই না আমার নাম অন্য কোনো কোচিং এ থাকুক। আচ্ছা। মানে তুই আমাদেরকে অসম্ভবভাবে সম্মানিত করছিস আসলে। তবে মানে তুই যতখানি আরটিডিএস কে ভালোবাসিস ততখানি বোধহয় আমরাও বাসতে পারি নাই, টু বি অনেস্ট। অ্যান্ড এই গল্পগুলা হয়তো বা সেশন না করলে জানাই হইতো না। তো আমার সামনে অন্তরা আছে। আমি অন্তরে খালি বলব যে ওর জন্য একটা আলাদা করে গিফটের ব্যবস্থা করিস। হ্যাঁ? মানে ও যেভাবে আরটিডিএস কে ধারণ করে, হ্যাঁ? অ্যান্ড আমি তো এটা ওর সাথে আগে লাইভেও বলে ফেলি আসলে যেন আমাদের আরটিডিএস এর যে আ কি বলে এটাকে? ম্যাটেরিয়ালস টিমে যেন ও কাজ করে এটা নিয়ে ওর সাথে আমাদের কথা হইছে। তো হয়তোবা আ যদি আল্লাহ পাক চায় বা ও যদি ম্যানেজ করতে পারে তাইলে তাসনিমুল হয়তোবা আমাদের ম্যাটেরিয়ালস টিমেরও একটা পার্ট হবে। যে আমাদের আরটিডিএস এর আরো মান উন্নয়নে হেল্প করবে ইনশাআল্লাহ সামনের দিনগুলাতে। তো মানে টু বি অনেস্ট আমরা প্রায় কতক্ষণ? প্রায় ৪০ মিনিট গল্প করে ফেলছি। আমার কাছে মনে হচ্ছে একটু আগে শুরু করলাম। বিকজ তুই হয়তোবা মানে খুব একটা ক্যামেরার সামনে কথা বলার এক্সপেরিয়েন্স থাকার কথা না। মাত্রই এই কি বলে এটাকে? চান্স পেলি। কিন্তু এত সুন্দরভাবে গল্প করলি এবং সুন্দরভাবে উপস্থাপন করলি। খুবই প্রাণোচ্ছল ছিল। যারা লাইভটা দেখছেন শেষবারের মতো লাইভে হচ্ছে রিঅ্যাক্ট করে দিতে পারেন অ্যান্ড শেয়ার করে দিতে পারেন। কারণ এই লাইভ পুরো সেশনটা যদি শুরুর অংশগুলা মিস করে থাকেন, আমি বলব আগে থেকে একটু দেখে আসার জন্যে। কারণ সেশনটা খুব দারুণ ছিল। ওর পরামর্শগুলো খুব দারুণ ছিল। 2nd টাইমের একটা বাচ্চা যে বুঝতে পারছে না কি করবে। আই গেস তোর কথা শুনে সে এট লিস্ট এই কনফিডেন্সটা পাবে যে না চেষ্টা করলে সম্ভব। অ্যান্ড জি। চেষ্টা করতে হবে আসলে এই মানে কনফিডেন্সটা নিয়েই দৃঢ়চেতা হয়েই আমারও তাই মনে হয়। আচ্ছা, আ অন্তর আমরা কি আর কোন কিছু মিস করেছি বা কিছু? আমার মনে হয় তোর গল্পও হয়েছে, আমাদের কথা হয়েছে। আহ আর আঙ্কেল আমি ওর সাথে আগে গল্প করে যেটা জেনেছি, আঙ্কেল আসলে ২০১৯ এ স্ট্রোক করে মারা যান এবং আঙ্কেল খুব করে চাইতেন যে ও ডাক্তার হোক। তো আমরা আসলে ওই মানে এই পয়েন্টটাতে সবচেয়ে খুশি যে তুই আ মানে আঙ্কেলের যে ড্রিম ছিল ওইটা তুই সম্পূর্ণ করতে পারছিস অ্যান্ড সামনের সময়টাতে সিরিয়াস থাকিস এবং আ দেশের মধ্যে একজন আ নামকরা ডাক্তার হোস। নামকরা বলতে অর্থের দিক থেকে বা পরিচিতির দিক থেকে নামকরা না বরং কি বলা যায় এটাকে? জনমানুষের ডাক্তার আরকি, হ্যাঁ? সবার জন্যে যেন কাজ করতে পারিস। আল্লাহ সেই তৌফিক তোকে দান করুক এবং আমার মনে হয় তুই সেটা পারবি খুব ভালো করেই। বুঝছিস? জি ভাই, এই তো? ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এবার হচ্ছে বল। আমি মেডিকেলের পাশাপাশি জাহাঙ্গীরনগর ডি ইউনিটে ফর্ম তোলা ছিল। তো সেখানে ডি ইউনিটের পরীক্ষা দিই। ডি ইউনিটে আমি 2nd হয়ে যাই। ও তুই ডি ইউনিটে 2nd হইছিস। আচ্ছা। জি
এবং এটা আমাদেরকে জানাস নাই। জানাস নাই ভালো করছিস। কারণ জানাইলে একটু হইলেও তোকে বকা দিতাম যে, "কি দরকার? তুই তো এমএমসিতেই পড়বি। জাহাঙ্গীরনগর না হয় 2nd অন্য আরেকজন হইতো।" যাই হোক দিয়ে ফেলছিস, প্যারা নাই। কংগ্রাচুলেশনস সবকিছুর জন্যে। তোর সাফল্যের কোনো কমতি নাই। আশা করি সামনেও কমতি হবে না। তোর ফ্যামিলির যত্ন নিস। আমি শুনছি তোর গ্রামে কোনো ডাক্তার ছিল না। সো জি, তুই জি। হয়তোবা তোর গ্রামের জন্যেও মানে কি বলা যায়? অনেক আশা নিয়ে থাকবে কিন্তু মানুষজন। হ্যাঁ? তো ওই আশায় যেন ভাটা না পড়ে। জীবনে কিছু করার তৌফিক আল্লাহ পাক দিলে এটা করিস। হ্যাঁ? ওকে। আনিকা তাবাসসুম বলছো আরটিডিএস এর ফ্রি ক্লাস কোথায় পাবো? আমি ক্লাস করে দেখতে চাই। আগে কোনদিন ক্লাস করি নাই। ওইজন্য সমস্যা নাই। আনিকা তুমি যেটা করবা YouTube এ চলে যেতে পারো। তুমি YouTube এ রোড টু ডিএমসি লিখে সার্চ করতে পারো অথবা ডিএমসি স্টেশন লিখে সার্চ করতে পারো। তুমি দেখবা ওইখানে আমাদের ক্লাস আরেকটা বা কথা রাহাত বলি। ভাই, জাদিদ ভাইয়ের ক্লাস হ্যাঁ, বল, বল। ইভেন কি হচ্ছে এই যে আমি মানে কত মানুষকে আরটিডিএস এর ক্লাস সাজেস্ট করছি, এটা আসলে মানে বলার বাইরে। আজকে সকালে হচ্ছে হ্যাঁ, আমি হ্যাঁ। ঘুমিয়েছিলাম। তো এক আঙ্কেল হচ্ছে ওনার মেয়ে ফার্স্ট টাইম প্রিপারেশন নিছে অফলাইন কোচিং এ। হয় নাই, একটুর জন্য হয়তো মিস হয়েছে। তো ওই আঙ্কেল হচ্ছে মানে আম্মুকে গিয়ে ডাক দিছে, পরে আম্মু আমাকে ডেকে দিয়ে বলল যে একটা আঙ্কেল আসছে তোমার সাথে কথা বলবে। তো আমি আঙ্কেলের সাথে কথা বললাম। উনি আমাকে এটাই বললো যে আসলে সেকেন্ড টাইম কিভাবে প্রিপারেশন নিবে, বা আমার মেয়ে তো একটু ভেঙে পড়ছে, তো হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছে, কোথায় নিবে বা কি নিবে। আমি তখন বললাম যে আপনি চোখ বন্ধ করে হচ্ছে আরটিডিএস এ ভর্তি করে দিতে পারেন। ইভেন কি আহ, আমার আরেকটা কাজিন, ও হচ্ছে এই যে এবার আরটিডিএস ছিল, ও ও যদিও শেষ দিকে গিয়ে ভর্তি হয়েছে, কিন্তু ও আমার পরামর্শে ভর্তি হয়েছে। তো প্রথমবার একটুর জন্য চান্স হয়নি, এবার একটুর জন্য চান্স হয় না, সে হচ্ছে আবার সেকেন্ড টাইম বেঁচে মনে হয় অলরেডি যুক্ত হয়ে গেছে। আচ্ছা ইনশাআল্লাহ ও তোরটা রিক্রিয়েট করবে। অ্যান্ড এই যে তানজিম ডিএমসিয়ান ও বলছে আমিও অনেক সাজেস্ট করছি। একটা ব্যাপার কি জানিস? অন্তর আমাকে বলে মাঝে মধ্যে যে রিজভী একটু পোস্ট দিতে হবে, জানাতে হবে মানুষকে আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচটা শুরু হচ্ছে। টু বি অনেস্ট আমরা প্রয়োজনের তুলনায় খুব কম জানাই। এই যেমন তোকে নিয়ে কথা বলছি এটার মধ্য দিয়ে হয়তো অনেকে জানছে। তো আমার পেছনে ওই যে আনিকা তোমার প্রশ্নের উত্তর যে কোথায় গেলে আমাদের ক্লাসগুলা পাবে অন্তর ভাই সেগুলো শো করছে। আমি কথায় ফিরি। তো আমি দেখি যে আমাদেরকে খুব বেশি পোস্ট করতে হয় না। খুব বেশি কথা বলতে হয় না। নিজেদের ব্যাপারে খুব একটা বলতে হয় না। তোরা বলিস। তোদের থ্রুতেই দেখা যায় যে আ লাস্ট 10 ইয়ার্স ধরে আমাদের হাত ধরে মেডিকেলের মানে হিসেব নাই আসলে কতজন স্টুডেন্ট চান্স পেয়েছে। মেডিকেল কলেজগুলাতে গেলে দেখা যায় প্রত্যেক ব্যাচেই লটস অফ স্টুডেন্টস। সো এটা ভালো লাগে এবং এটা আল্লাহ পাকের দান। তো আমরা সেশনটা খুব এনজয় করলাম। তাসনিমুল, আমরা কি অন্তর তুই কোনো কিছু এড করতে চাচ্ছিস? না, আর তেমন কিছু এড করার নাই। আমি জাস্ট হচ্ছে ইয়েটা দেখায় দিলাম। ওরা আমাদের ফ্রি ক্লাসগুলো ওরা আমাদের ফ্রি ক্লাসগুলো কোথায় করবে আমি এটা একটু জাস্ট দেখায় দিলাম এই আরকি। সেটা হচ্ছে আমাদের YouTube চ্যানেল ডিএমসি স্টেশন অথবা রোড টু ডিএমসি লিখে সার্চ দিলেই পেয়ে যাবা। আর হচ্ছে এটা আমাদের ওয়েবসাইট। এখানে আমাদের আ এখানে কিছু ফ্রি পরীক্ষার ব্যবস্থা থাকে। যেমন সেকেন্ড টাইমার এখানে পরীক্ষা-টরীক্ষা দিছে। আরইউ মডেল টেস্ট দেখতে পাচ্ছ। তারপরে এখানে মানবিক গুণাবলীর কিছু ফ্রি প্র্যাকটিস প্রশ্ন আছে। আর এগুলো হচ্ছে আমাদের কোর্স আরকি। যেটা সেকেন্ড টাইম কোর্স। এটা ৩১ তারিখ থেকে শুরু হবে। প্রি মেডিকেল কোর্স চলমান একটা কোর্স আছে এবং সামনে কি বলে টেস্টের পরে নতুন একটা কোর্স আসবে। সেখানে তোমরা ফ্রি এনরোলমেন্ট পেয়ে যাবা। এখানে কিছু বই-টই আছে। এগুলো তোমরা চাইলে পারচেজ করতে পারো। এই আরকি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট rtdslive.com। ঠিক আছে? একজনের একটা প্রশ্ন আছে ভাই, আমি এইচএসসি ২৫ অসুস্থতার কারণে ২৬ এ দিব। মনের ভেতর এখনো সুপ্ত স্বপ্ন আছে মেডিকেলের জন্য। তোমার জন্য অনেক, অনেক দোয়া রইলো। তুমি অবশ্যই এবার ভালো করে পরীক্ষা দাও। যাতে অবশ্যই একটা ভালো রেজাল্ট হয় এবং কখনো কোনো একটা লাইভে এসে যেন হয়তো তোমার সাথে কথা বলতে পারি। ঠিক আছে? আমি শুধু একটা কথাই বলব যে তোমরা আমাদের ক্লাসগুলো দেখো এবং আমাদের গাইডলাইন গুলো ফলো করো। তোমরা অনেক সময় মনে করো কি যে কোনো একটা বিখ্যাত কোচিং, বিখ্যাত ভাইয়া কথা বলতেছে, আম ওখানে না পড়লে চান্স হবে না। ব্যাপারটা এরকম না। তুমি যদি জাস্ট নিজে বই ভালোভাবে পড়ো এবং রেগুলার প্র্যাকটিস করো, পরীক্ষা দাও, আমাদের ক্লাসগুলো দেখো। ফ্রি ক্লাসই দেখো, সমস্যা নেই, দেখো। তাইলে আল্টিমেটলি ভালো করার সম্ভাবনাটা বাড়ে। এই আরকি। অনেকেই তোমাকে হয়তো পরামর্শ দিতে পারে এরকম যে এত পড়ে কি হবে? আ এই যে একটা নোট আছে, এই নোট পড়লেই চান্স হয়ে যায়। তারপরে হচ্ছে আ এত প্র্যাকটিস করার দরকার নাই। মেডিকেল মানেই শুধু মুখস্থ। এগুলো সব ভুয়া কথাবার্তা, বুঝছো? তোমরা আসলে আম যেমন সেদিন একটা মার্কেটিং এ দেখলাম যে ওরা বলতেছে যে ওরা একটা নোট মানে এত বই পড়ে লাভ নাই। একটা নোট আছে, এই নোট পড়লেই সব জায়গায় চান্স হয়ে যাবে। ঠিক আছে? আমি অবাক হয়ে দেখলাম যে ওখানে কমপক্ষে ২০০ কমেন্ট ইন্টারেস্টেড লেখা। আমি এটা দেখে রীতিমতো মানে ভাবলাম যে এই যে ২০০ জন শেষ, এদের জীবন শেষ হয়ে গেছে। এরা মেডিকেলে চান্স পায়, এদের পক্ষে আর সম্ভব না। ডান, ভাই আমি দে আর একটা কথা ডান। বলি। ঠিক আছে? হ্যাঁ, বল। ভাই এই যে আপনি যেটা বললেন যে এই যে টপিক, তো এরকম হচ্ছে আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে আমাকে মানে সেকেন্ড টাইম প্রিপারেশনের শুরুর দিকে নক করে যে কোন জানি এক ভাইয়ার কাছেও পড়বে। সে হচ্ছে ১,০০০ টপিক দাগায় দিবে, এর বাইরে থেকে পড়লে নাকি পাপ হবে।
মানে শেষ, এক ও হাজার শেষ, ওর টপিকে লাইফ শেষ। বাইরে থেকে পড়লে পাপ হবে। তো পরে হচ্ছে মেডিকেল রেজাল্ট হলো, তো পরবর্তীতে আমার চান্স হওয়ার পরে ফ্রেন্ডকে নক করলাম, তো তো যেটা হওয়ার কথা সেটাই, ওর হচ্ছে চান্স হয়নি। তো এটাই আর কি। তো যে মানে ১,০০০ টপিক পড়া বা ২৫০ টপিক ৫০০ টপিক এগুলো আসলে মেডিকেলের ক্ষেত্রে খাটে না। দেখ এগুলো হচ্ছে চটকদার ব্যাপার-স্যাপার। আমরা যদি আজকে একটা বই বের করি, বই বের করে BS এর বই, এখানে ৫০০ টপিক আছে, এই ৫০০ টপিক পড়লেই মেডিকেলে চান্স হবে। আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাওয়া সম্ভব রিজভী। বিশ ঠিক হাজার আছে? পঁচিশের মানুষ। মানে এটা মানে কি বলবো? এটা রকেট গতিতে মানে সেল হয়ে যাবে। ভার্সিটির জন্য এরকম অনেক বই-টই আছে, অনেক নোটপত্র আছে, পিডিএফ অনেকেই এরকম সেল করে। কিন্তু এরকম যদি RTDS থেকে বের করি বোধহয় এটা আমরা খুব আমরা দ্রুত বড়লোক হতে চাই না। তাহলে অনেকটা কি হবে? যে সোনার ডিম পাড়া হাঁসের মতো হবে যে শুরুতেই একদম ধ্বংস করে দিলাম স্টুডেন্ট, পরের বার আমরাও নাই হয়ে গেলাম। ঠিক আছে? তো যাই হোক, আমি সবাইকে একটা কথা বলব যে পরিশ্রম করা লাগবে ভাই। ঠিক আছে? আমার কথা একটাই, সেটা হচ্ছে তুমি হবা ডাক্তার। তুমি এসে বলতেছো ভাই ডাক্তারি তো অনেক পড়ালেখা করা লাগবে। আমার কথা হচ্ছে একটাই যে ভাই তুই কি এমন কোন ডাক্তারের কাছে যাবি যে পড়ালেখা করে না? যে কম পড়ালেখা করছে? ডাক্তার দেখাইতে যাওয়ার সময় তো ঠিকই এনএম, বিবিএস, এফসিপিএস, এমডি, এমআরসিপি আরো পারলে আরো ২-৪ টে ডিগ্রি আছে কিনা এটা গুনে, গুনে আবার সামনে প্রফেসর আছে কিনা এগুলো দেখে শুনে যান। আমার কাছে তো আর শুরুতে আসবি না। তাই না? আমার তো শুধু এমবিবিএস, তাই তো? তো আমার তো এগুলো নেই। আমার কাছে তো আসবি না। আবার পড়ার সময় কম করে পড়তে চাস কেন? তোদের লজ্জা লাগে না? এটা হচ্ছে আমার কথা। তোরা ডাক্তার দেখানোর সময় দেখাবি হচ্ছে সবচেয়ে ভালো ডাক্তার। ঠিক আছে? খুঁজে বাইর করবি। আর পড়ার সময় জিজ্ঞাসা করবি, "ভাই এই চ্যাপ্টারটা না পড়ে মেডিকেলে চান্স পাওয়া যাবে না। শুধু নোট পড়ে মেডিকেলে চান্স পাওয়া যাবে।" তাইলে হইল নাকি? RTDS এর ক্ষেত আমরা কি করি? সবচেয়ে ডিটেইল বোধহয় আমরা পড়াই। মানে এত ডিটেইলস এ বোধহয় আসলে বা এত ধরে, ধরে প্রত্যেকটা লাইন ধরে, ধরে মানে বোধহয় কেউ পারে। এবং এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা বোধহয় আমরাই সেট করছি। ঠিক আছে? আগে বিভিন্ন জায়গায় দেখতাম অল্প সময় ক্লাস হতো। ৪০ মিনিট, ৪৫ মিনিট, ১ ঘন্টা হাইয়েস্ট। তো এই যে ১.৫ ঘন্টা ধরে ২ ঘন্টা ধরে স্টুডেন্টদেরকে মানে জোর করে ধরে ক্লাস যারা শেষ পর্যন্ত করে তারা ডেফিনিটলি ভালো করে। এইটুকুই বলতে পারি। ঠিক আছে? আর যারা করে না ওই যে হয়তো ভর্তি হওয়ার পর থেকে আর খোঁজ খবর নাই। ওরা এসে বলবে যে অনলাইন স্ক্যাম, অনলাইনে পড়ে লাভ হয় না, অনলাইনে পড়ে চান্স হয় না। আরে ভাই তুই রিভিউ দেওয়ার আগে এরকম একটা সিস্টেম করা উচিত যে কেউ রিভিউ দেওয়ার আগে তাকে অবশ্যই ১০০ টা ক্লাস করতে হবে। তাইলে সে রিভিউ দিতে পারবে, তাছাড়া রিভিউ দিতে পারবে না। বা ৫০ টা ক্লাস করতে হবে, তাছাড়া রিভিউ দিতে পারবে না। ৫০ টা পরীক্ষা দিতে হবে, তাছাড়া রিভিউ দিতে পারবে না। এই বিভিন্ন গ্রুপে ঢুকলেই শুধু খালি এটাই দেখি যে এ এই যে একজন বলতেছে, একজন কমেন্ট করছে মেডিকেল ভর্তি মানে মেডিকেলে কোচিং স্ক্যাম। আরেকজন কমেন্টস করে প্রি মেডিকেল স্ক্যাম। একজন বলছে যে সেকেন্ড টাইম স্ক্যাম। তো আমি একটা পোস্ট করছি। আমি পোস্ট করে বলছি পড়ালেখাই তো স্ক্যাম। পড়ালেখা করে তুই যে চাকরি পাবি এটার কোনো নিশ্চয়তা আছে? নাই তো, তাই না? তো পড়ালেখাই স্ক্যাম। তো স্ক্যামের মধ্যে আমরা বেঁচে আছি। এর মধ্যে আর কি মানে ভালো যেগুলো সেগুলোকে বেছে নিতে হবে। যেমন RTDS। ঠিক আছে? এটুকু বলতে পারি আরকি। রিজভী? না, যাক। আহ কি আর তেমন কিছু নাই। তাহলে আমরা শেষ করি তাসলিমুল আজকে, হ্যাঁ? তোর গল্প ঠিক আছে শুনে ভাই। আমার পুরনো একটা গল্প মনে পড়ছে। সেটা হচ্ছে এটা বলেই শেষ করে দিব আসলে। আর তোর লাস্ট কিছু বলার থাকলে তোর কাছে একবার যাবো জাস্ট আর। সেটা হচ্ছে সেইম ইভেন্ট মানে একই রকমের ঘটনা আসলে আমার ক্ষেত্রে ঘটছিল। আমি যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি তখন দৈবভাবে একজন ভাইয়ের সাথে আমারও পরিচয় হয়। আমি মানে মেডিকেলে পড়লে যে সবাই ভালো হবেন এরকম না। উনি ইথিক্যালি অনেক দুর্বল ছিলেন। অ্যান্ড উনি আমাকে এটাই বলেন যে, "এই ২০,০০০ প্রশ্ন এটা আমার যেকোনো মূল্যে পড়া উচিত।" কিন্তু আমিও তোর মতো দৃঢ়চেতা ছিলাম আসলে। বুঝছিস? উনি আমাকে এরকম করে বুঝাইছে এটা না পড়লে আমি চান্সই পাবো না। হ্যাঁ? উনি হয়তোবা কত পাইতেন উনার কাছে যদি আমি পড়তাম? হয়তোবা ধর তখন ২ মাস সময় বাকি আছে। উনি বোধহয় ১০,০০০ বা ১৫,০০০ টাকা করে এট দ্যাট টাইম পড়াইতেন। তো আমার কাছ থেকে ২০-৩০,০০০ টাকা পাইতেন। এই তো? এইটুকুই তো? যাই হোক, তো এটা দেওয়ার আমার ইচ্ছেও ছিল না। আমার তখন সামর্থ্যও ছিল না। আমার ওই তার চটকদার বিজ্ঞাপন আমার ভালোও লাগে নাই। তার সাথে কথা বলে আমার খুব খারাপ লাগছে টু বি অনেস্ট। অ্যান্ড আমার রেজাল্ট হওয়ার পর আমার খুব ইচ্ছে হইছে যে আল্লাহ পাক উনার সাথে আমার একবার সাক্ষাৎ করা। বলি যে না আপনারটা আমি না পড়েই আসলে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারছি। উনি অনেকের সামনে এভাবেই প্রেজেন্ট করছে যে না এটা না পড়লে জানি না আমি ছি কি অবস্থা। এই আরকি। তো তোর ক্ষেত্রেও দেখলাম সেম ইনসিডেন্ট, সেম ইভেন্ট। হোয়াটএভার তাহলে এগুলাকে পাত্তা দেওয়া যাবে না। বুঝছো? স্টুডেন্টস তোমাদের ক্ষেত্রেও এই ধরনের ব্যাপারগুলো সামনে আসবে। তো যারা মেইন বইয়ের বাইরে কথা বলে, যারা বলে যে এইটা পড়ো, এইটা পড়ো। আচ্ছা ১,০০০ টপিক। ভাই মেইন বই খুঁজলে তো ১,০০০ টপিক এর চেয়ে আরো ইজি মেইন বই পড়া। ১,০০০ টপিক খুঁজে, খুঁজে পড়ার চেয়ে। এই আরকি। সো there is no shortcut to success. হার্ড ওয়ার্ক করো, দৃঢ়চেতা হও, কনফিডেন্ট থাকো। ইনশাআল্লাহ সাকসেস ধরা দিবে।
আমি আর কথা বলবো না। আমি বিদায় নিচ্ছি। শেষ কথা বলবে হচ্ছে তাসনিমুল। তোকে অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে লাইভে যুক্ত হতে পেরে আমার নিজের অনেক ভালো লাগলো। নিজের জার্নির কিছুটা অংশ হলেও সবার সাথে শেয়ার করতে পারলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।